আসসালামু আলাইকুম। আমাকে দেখা যাচ্ছে কিনা এন্ড হচ্ছে আমাকে লাইভে শোনা যাচ্ছে কিনা, যারা জয়েন করেছেন বা করছেন আমাদের সাথে একটু কমেন্ট করে আমাকে বলে দিবেন। এবং এই ক্লাসটা বেসিক্যালি হচ্ছে ডিজাইন করা নিউ ফোর্থ ইয়ার যারা আছে, নিউ থার্ড ইয়ারও চাইলে জয়েন করতে পারে। ইন দ্যাট কেস হচ্ছে নিউ থার্ড ইয়ার বা নিউ ফোর্থ ইয়ার যারা আছে তাদেরকে আপনারা একটু কষ্ট করে মেনশন করে দিবেন। আমরা 2-3 মিনিটের মধ্যে শুরু করব। If I am totally clearly audible and visible, then we'll start the topic of genetic disorders from fourth year pathology. Please let me know. Okay, I guess আমি হচ্ছে audible and মোটামুটি visible আছি। So let's start. Okay, first of all আমরা একটু আউটলাইন নিব আর কি। আউটলাইন কি থেকে নিব, যে জেনেটিক ডিসঅর্ডারস যে বিষয়টা আছে আমাদের ফোর্থ ইয়ারে বেসিক্যালি দরকার। ফোর্থ ইয়ারে জেনারেল প্যাথোলজির মধ্যে জেনেটিক ডিসঅর্ডারস টপিকটা আমাদের পড়তে হবে। তো এখানে জেনেটিক ডিসঅর্ডারস টপিক থেকে আমার অ্যাকচুয়ালি কি কি আমার পড়া প্রয়োজন বা কি কি আমি পড়বো, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এখান থেকে কতটুকু আমার দরকার হইতে পারে আমার প্রফেশনাল এক্সামের জন্য বা আমার হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের জন্য, এটা হচ্ছে আরেকটা কথা। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের প্রফেশনাল এক্সামকে গুরুত্ব দিব, তারপরে আমরা যাবো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ ওরিয়েন্টেড কথাবার্তা বলার জন্য। তো জেনেটিক যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা যখন আমাদের সামনে আসে তখন আমাদের মাথায় কয়েকটা জিনিস ঘুরতে থাকে, মানে কয়েকটা কিওয়ার্ড আপনারা বলতে পারেন। কয়েকটা কিওয়ার্ড আমাদের মাথায় ঘুরতে থাকে, যে কি জিন একটা জিনিস, যে জিন জিনিসটা কি। এরপরে আমাদের মাথায় আসতে পারে যে জিনোম। জিনোম ঠিক আছে, জিনোম। জিন এবং জিনিস, এই জিনোম, এই দুইটা জিনিস সেম কিনা, ঠিক আছে। এই দুইটা জিনিস আমাদের মাথায় কিন্তু ঘুরতে ফিরতে আসতে পারে। তো প্রথমে বলে রাখি, যেহেতু আজকে জেনেটিক্স নিয়ে কথাবার্তা বলবো, সেই ক্ষেত্রে দুইটা খুবই কমনলি ইউজড ওয়ার্ড, একটা হচ্ছে জিন এবং আরেকটা জিনোম, দুইটা কিন্তু সেম ওয়ার্ড না। জিনোম বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? জিনোম বলতে আমরা বেসিক্যালি বুঝি যে আমাদের একটা সেলের মধ্যে যতগুলা ডিএনএ কন্টেন্ট আছে, হ্যাঁ, সেলের মধ্যে যত ডিএনএ কন্টেন্ট আছে, এই একটা সেলের মধ্যে সমস্ত ডিএনএ কন্টেন্টকে আমরা একসাথে হচ্ছে জিনোম বলি। তো একটা সেলের মধ্যে সমস্ত ডিএনএ কন্টেন্টকে একসাথে যেখানে প্যাকড করা থাকে, ওই প্যাকড অবস্থাকে আমরা বলি হচ্ছে জিনোম। কিন্তু জিন বলতে বোঝায় বেসিক্যালি ওই যে এতগুলা ডিএনএ কন্টেন্ট আছে, এই এতগুলা ডিএনএ কন্টেন্টের যে কোনো একটা ডিএনএ এর ফাংশনাল এবং স্ট্রাকচারাল ইউনিটকে আমরা বলি হচ্ছে জিন। তাহলে জিন কাকে বোঝাচ্ছে? জিন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে ডিএনএ কন্টেন্ট গুলো আছে, ওই অতগুলা ডিএনএ কন্টেন্টের মধ্যে যে কোনো একটা ডিএনএ এর ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিটকে আমরা বলছি হচ্ছে জিন। সো জিনোম ইজ দা একটা সেলের মধ্যে যত টাকা ডিএনএ কন্টেন্ট প্যাকড অবস্থায় থাকে, এন্ড জিন হচ্ছে ওই যে কোনো একটা ডিএনএ এর স্ট্রাকচার এবং ফাংশনাল ইউনিট। দিস ইজ দ্য ভেরি বেসিক কনসেপ্ট বিটুইন দ্য জিন এন্ড জিনোম। ওকে, এখন জেনেটিক ডিসঅর্ডারস নিয়ে যখন আমরা কথা বলতে যাব, তখন কোশ্চেন হইতে পারে যে এই জেনেটিক্স এর মধ্যে আমাদের কি কি রকম ডিসঅর্ডার হইতে পারে। তো জেনেটিক্স এর মধ্যে কি কি রকম ডিসঅর্ডারস হইতে পারে, এখানে যখনই আমরা যাব তখন আমাদের মাথায় প্রথমে একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে মিউটেশন নামের একটা জিনিস। ঠিক আছে, যে মিউটেশনটা আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছি, ওই সেম জিনিসপত্র এখানে চলে আসবে। এর বাইরে আমাদের আর কিছু জিনিসপত্র আসবে না। তারপরে আসবে হচ্ছে কি, তারপরে আসবে হচ্ছে আমাদের যে জেনেটিক্স ডিসঅর্ডারস গুলো আছে। বেসিক্যালি ফোর্থ ইয়ারে আমাদের জেনেটিক্স থেকে যদি ইম্পর্টেন্ট কোনো কিছু দরকার হয় বা প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট কোনো কিছু দরকার হয়, সেই জিনিসটা হচ্ছে আমাদের এই জেনেটিক্স ডিসঅর্ডার। যে জেনেটিক্স ডিসঅর্ডারকে আমি যদি 5 স্টার দেই, 5 স্টার দিলেও ভুল হবে, এই জন্য এটাকে আমি 5 স্টারের উপরে এন দিয়ে দিলাম, মানে হচ্ছে ইনফিনিটি স্টার এটাকে দিয়ে দিলাম জেনেটিক ডিসঅর্ডার্স। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা সম্পর্কে আজকে কথাবার্তা বলবো, সমস্যা নেই, ডমিনেন্ট রিসেসিভ নিয়ে কথাবার্তা বলবো। বাট তার আগে যেহেতু সিলেবাসে আমাদের মিউটেশন নিয়ে কথাবার্তা আছে, তো আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে হচ্ছে মিউটেশন জিনিসটাকে একটু আলোচনা করে নিব। মিউটেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা খুব সংক্ষেপে আলোচনা করব, যেহেতু কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে মিউটেশন টপিকটা আছে এটা সেকেন্ড ইয়ার আমরা পড়ে আসছি। তো ফোর্থ ইয়ারে যতটুকু লাগবে আমরা শুধু ততটুকু নিয়ে এই খানে মিউটেশন নিয়ে কথাবার্তা বলবো। সো মিউটেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রথমে আমাদের এই যে মিউটেশন আছে, মিউটেশন থেকে আমাদের ফোর্থ ইয়ারে রিটেনে আসে মিউটেশন সম্পর্কে। হ্যাঁ, মিউটেশন সম্পর্কে রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে,
ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, বাট ভাইভাতে অতটা ম্যান্ডাটরি না মিউটেশন জিজ্ঞাসা করে, বাট রিটেনে আমার নর্মালি আসে। হ্যাঁ, রিটেনে আমার মিউটেশনে কথাবার্তা আসে। সো মিউটেশনের কথাবার্তা যখন আমরা বলবো তখনই আসতে পারে যে মিউটেশন কাকে বলে। মিউটেশনের ডেফিনেশন যদি আমরা একটু বলতে চাই, ইন দ্যাট কেস মিউটেশন বলতে আমরা বুঝি যে পার্মানেন্ট চেঞ্জ ইন দা বেস সিকুয়েন্স অফ ডিএনএ অ্যান্ড আরএনএ। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে মিউটেশন আছে, মিউটেশনের ডেফিনিশন। এই জায়গাতে বেশ কয়েকটা কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলো ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে, যে তুমি যা বললা যে এখানে কি হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ, এখানে একটা কথা বলছো যে ডিএনএ বা আরএনএ এর যে বেস সিকোয়েন্স আছে সেই বেস সিকোয়েন্সে কি হবে, বেস সিকোয়েন্সে পার্মানেন্ট চেঞ্জ হবে। তো কোশ্চেন অ্যারাইজেস এখান থেকে, সবার প্রথমে যে কোশ্চেনটা অ্যারাইজ করে সেটা হচ্ছে, বাবা তুমি বেস সিকোয়েন্স বলতে কি বুঝলা? তো বেস সিকোয়েন্স বলতে আমরা কি বুঝলাম? বেস সিকোয়েন্স বলতে যদি এটাকে আমরা হচ্ছে একটা ডিএনএ হিসেবে কল্পনা করি, এটাকে যদি আমরা একটা হচ্ছে ডিএনএ হিসেবে কল্পনা করি, সো ডিএনএ এর এই জায়গাতে যে আমাদের এর সাথে হচ্ছে টি লেগে থাকে, সির সাথে জি লেগে থাকে, এই যে জিনিসগুলো, এই যে পেয়ার্স গুলা ছিল, পেয়ার্স গুলাকে আমরা কি বলতাম? এই পেয়ার্স গুলাকে আমরা বলতাম হচ্ছে বেস সিকোয়েন্স। হ্যাঁ, এগুলাকে আমরা বলতাম হচ্ছে বেস। কি অন বেস? নাইট্রোজেনাস বেস বলতাম আমরা। সো এই নাইট্রোজেনাস যে বেসটা আছে, এই নাইট্রোজেনাস বেসের মধ্যে যদি পার্মানেন্টলি কোনো একটা চেঞ্জ হয়ে যায়, কিরকম পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়? যে এর সাথে টি না লেগে এর সাথে মনে করো যে সি লাগলো, সির সাথে জি না লেগে সির সাথে মনে করো যে আবার কি লাগলো, সির সাথে হচ্ছে টি লাগলো। তো এইরকম কোন একটা চেঞ্জ যদি হয় এবং সেই চেঞ্জটা যদি কি হয়, সেই চেঞ্জটা যদি পার্মানেন্ট হয়, পার্মানেন্ট মানে এই জিনিসটা আর কোনোদিন রিভার্সে যাবে না। তো রিভার্সে যদি না যায় তাহলে কি হবে? তাহলে এখানে স্ট্রাকচারাল একটা পার্মানেন্ট চেঞ্জ হইলো, এবং এই স্ট্রাকচারের কারণে, স্ট্রাকচারের কারণে কি হবে? তার সমস্ত দিকে কিছু পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তন গুলা কি অবশ্যই কোনো নর্মাল পরিবর্তন হবে না, অ্যাবনর্মাল কোনো একটা পরিবর্তন হবে। এবং সেই অ্যাবনর্মাল পরিবর্তন গুলো আমরা দেখতে পাবো, যে মানুষটা বা তার কোনো একটা বৈশিষ্ট্যটা আগে এরকম ছিল, সাডেনলি এইরকম হয়ে গেল, যেটা অ্যাকচুয়ালি নর্মাল না। সো দ্যাট উই কল কি, আমরা মিউটেশন তাকে বলে থাকি। ঠিক আছে, ওকে। এখন আমরা মিউটেশনের কিছু কিছু এক্সাম্পলসে যাব। তার এক্সাম্পলসে যাওয়ার আগে আমাদের মিউটেশনের ক্লাসিফিকেশনটা রিটেনে আসে। হ্যাঁ, সো ক্লাসিফিকেশন যখন রিটেনে আসে, ক্লাসিফিকেশন রিটেনে আসলে আমরা মিউটেশনকে মেইনলি তিন ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে আমাদের জিনোম মিউটেশন, একটাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন, আর একটাকে আমরা বলি হচ্ছে কি সিঙ্গেল জিন মিউটেশন। প্রত্যেকটাতে আমরা এক এক করে আসবো, কোনো সমস্যা নাই। সো আমাদের যে এই জায়গাতে আমরা কেবলমাত্র পড়লাম যে জিনোম মিউটেশন, এটা নিয়ে আমরা আগে একটু কথাবার্তা বলে নিই, যে জিনোম মিউটেশন মানে কি বোঝাচ্ছে। জিনোম কাকে বলে একটু আগে আমরা বলে আসছি উপরে, যে জিনোম বলতে আমরা বুঝতেছিলাম, জিনোম বলতে কি বুঝতেছিলাম, যে একটা সেলের মধ্যে ডিএনএ কন্টেন্ট গুলো যে প্যাকড অবস্থায় থাকে, ওই টোটাল প্যাকড অবস্থার কন্ডিশনটাকে আমরা বলছি হচ্ছে জিনোম। সো জিনোম মিউটেশন বলতে এখানে বোঝায় লস অর গেইন। লস অর গেইন মানে কি? মানে হচ্ছে জিনোম মিউটেশন বলতে আমাদের নর্মালি আমাদের বডিতে ক্রোমোজোম কত থাকে? বডিতে ক্রোমোজোম থাকে হচ্ছে 22 পেয়ার্স, 22 পেয়ার্স থাকে, তার সাথে থাকে হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, তাই না? মানে হচ্ছে সেক্স ক্রোমোজোম থাকে এক জোড়া, এবং 22 পেয়ার যেটা সেটা থাকে হচ্ছে অটোজোম। টোটাল মিলে আমাদের কত? 23 জোড়া ক্রোমোজোম থাকে। ঠিক আছে, তো 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে আমাদের নর্মাল কথাবার্তা। বাট যদি এই যে জিনোমটা আছে, এই জিনোমের নাম্বারে কোনো একটা সমস্যা হয়, নাম্বার মানে কি? আমার নাম্বার হচ্ছে 23 পেয়ার্স, এই যে 23 পেয়ার্স আছে, 23 পেয়ার্স হচ্ছে আমাদের নর্মাল নাম্বার। কিন্তু কোনো কারণে যদি 23 পেয়ার্স এর সংখ্যাটা বেড়ে যায়, বা কোনো কারণে 23 পেয়ার্স এর সংখ্যাটা কমে যায়, বেড়ে গেল বা কমে গেল, অর্থাৎ নাম্বারে যদি কোনো সমস্যা হয়, তাহলে নাম্বারের সমস্যাটাকে আমি সংজ্ঞায়িত করব কি হিসেবে? আমি সংজ্ঞায়িত করব হচ্ছে জিনোম মিউটেশন হিসেবে। তার মানে জিনোম মিউটেশন বলতে আমরা বুঝাচ্ছি যে ক্রোমোজোমের নাম্বারে কোনো একটা সমস্যা হতে পারে। তো নাম্বার বাড়তে পারে, নাম্বার আবার কমতে পারে। যদি নাম্বার বাড়ে, যদি নাম্বার বাড়ে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি গেইন। আর যদি নাম্বার কমে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে লস। তাহলে জিনোম মিউটেশন বলতে আমরা বুঝতেছি মেইনলি ক্রোমোজোমের কোথায় সমস্যা হচ্ছে? ক্রোমোজোমের নাম্বারে সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওকে। আমার এখানে একটু জায়গা দরকার, আমি এই জিনিসগুলো আপাতত মুছে দিচ্ছি। তো ক্রোমোজোমের নাম্বারে আমাদের সমস্যা হইলো কোথায়? জিনোম মিউটেশন। এবং জিনোম মিউটেশনে যখন আমাদের ক্রোমোজোমের নাম্বারে সমস্যা হচ্ছে, তখন জিনোম মিউটেশন যেটা আছে, এই জিনোম মিউটেশনে আমরা হচ্ছে কি এক্সাম্পল দিতে পারি? জিনোম মিউটেশনে আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি হচ্ছে মনোজোমি বা হচ্ছে ট্রাইজোমি। এই এক্সাম্পলস গুলো কিন্তু এখানে আসতে পারে, বাট আমাদের ফোর্থ ইয়ারে এই এক্সাম্পল গুলো এখন এতটা ইম্পর্টেন্ট না, সেকেন্ড ইয়ার ইম্পর্টেন্ট দরকার ছিল। এবার আমরা চলে আসবো কোথায়? আমরা চলে আসবো হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশনে। ক্রোমোজোমাল মিউটেশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ক্রোমোজোমাল মিউটেশন বলতে বোঝায় যে ক্রোমোজোমের স্ট্রাকচারে যদি কোনো সমস্যা হয়। কোথায় সমস্যা হবে? ক্রোমোজোমের স্ট্রাকচারে কোনো একটা সমস্যা হবে। সো ক্রোমোজোমের স্ট্রাকচারাল কোনো একটা সমস্যা হইলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ক্রোমোজোমাল মিউটেশন। সো মিউটেশনের ক্লাসিফিকেশন আমরা তিনটা জেনেছি, একটা হচ্ছে জিনোম, একটা হচ্ছে ক্রোমোজোমাল, আর একটা হচ্ছে সিঙ্গেল জিন।
তো জিনোম মানে আমি বুঝলাম যে ক্রোমোজোমের নাম্বার এদিক সেদিক হবে, নাম্বার বাড়তে পারে, নাম্বার কমতে পারে, মনোজোমি, ট্রাইজোমি, টেট্রাজোমি এরকম হইতে পারে আমার। এরপরে ক্রোমোজোমাল মিউটেশন যেটা আছে, ক্রোমোজোমাল মিউটেশন মানে হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচারে কোনো একটা সমস্যা হবে, স্ট্রাকচারাল ডিফর্মিটি হবে। কি হবে? স্ট্রাকচারাল ডিফর্মিটি, ডিফর্মিটি। এটা যদি হয় তাহলে ইন দ্যাট কেস এই মিউটেশনটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। দেন আমরা আসি হচ্ছে সিঙ্গেল জিন মিউটেশন, যে মিউটেশনটা তোমাদের 4th ইয়ারে খুব বেশি ইম্পর্টেন্ট লাগবে। সিঙ্গেল জিন মিউটেশন মানে আমি কি বুঝতেছি? সিঙ্গেল জিন মিউটেশন মানে এখানে বোঝায় যে আমরা যে একটু আগে নাইট্রোজেনাস বেস গুলো দেখে আসলাম, এন বেস ডিএনএ এর মধ্যে, এই যে নাইট্রোজেনাস বেস আছে, এই নাইট্রোজেনাস বেসের মধ্যে আমার নাইট্রোজেনাস বেসের মধ্যে অ্যাবনরমালি কোন একটা কোডন তৈরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে? কোন একটা কোডন তৈরি হয়ে যাচ্ছে। আই হোপ এই ওয়ার্ডটা তোমাদের কাছে পরিচিত। কোডন, কোডন কি জিনিস ছিল? সেকেন্ড ইয়ারে পড়ে আসছো। কোডন ছিল হচ্ছে কোন একটা সাবস্টেন্স যেটা কি করতো, যেটা কোনো নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করতো। কি করতো? নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করতো, অর্থাৎ সে কোন একটা অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করতো, কোড করতো। সো আমাদের সিঙ্গেল জিন মিউটেশন মানে বোঝাচ্ছে যে জিনের মধ্যে যে ডিএনএ কন্টেন্ট থাকে, সেই ডিএনএ কন্টেন্ট, দুঃখিত উল্টা বলছি, ডিএনএ কন্টেন্টের মধ্যে যে জিন থাকে, সেই ডিএনএ কন্টেন্টের যে নাইট্রোজেনাস বেস আছে, নাইট্রোজেনাস বেসের মধ্যে অ্যাবনরমালি কোনো একটা কোডন তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই কোডনটা কি করবে? আলটিমেটলি কোনো রং একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। সমস্যাটা হয় হচ্ছে এখানে। এবং এটার উপর ভিত্তি করে আমরা আবার সিঙ্গেল জিন মিউটেশনকে আরো কয়টা ভাগে ডিভাইড করছি? 4টা ভাগে ডিভাইড করছি। 1 2 3 4, 4টা ভাগে। 4টা ভাগের মধ্যে প্রথমে কি আসছে? প্রথমে আসছে হচ্ছে আমাদের পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন, পয়েন্ট মিউটেশন বলতে কি বোঝায়? পয়েন্ট মিউটেশন বলতে আমাদের 3টা জিনিসকে আমরা বুঝে থাকি। একটা হচ্ছে আমাদের সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, এবং একটা হচ্ছে কি ননসেন্স মিউটেশন। সো হোয়াট ডু ইউ মিন বাই সাইলেন্ট মিউটেশন? সাইলেন্স মানে কি? চুপ, আমরা সবাই চুপ করে আছি। সো এখানে যে মিউটেশনটা হবে, সেই মিউটেশনটাও কি হবে? সেই মিউটেশনটাও চুপ করে থাকবে। অর্থাৎ এই জায়গাতে আমাদের নতুন একটা নিউ কোডন ফরমেশন হবে, নিউ কোডন ফরমেশন হবে। এবং এই যে নিউ কোডনটা আছে, সেই নিউ কোডনটা নতুন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। কিন্তু আলটিমেটলি আমি যখন বাহ্যিক কোনো চেঞ্জ দেখতে চাবো, আমি এখানে কোনো চেঞ্জ পাবো না। দেয়ার ইজ সার্টেনলি নো চেঞ্জ, বিকজ দ্য কোডন ইজ সাইলেন্ট। সে কোডনটা সাইলেন্টলি কাজ করছে। সো সে যে ফলটা প্রকাশ করছে, যে ক্যারেক্টারিস্টিকটা প্রকাশ পাওয়ার কথা, সেই ক্যারেক্টারিস্টিকটা প্রকাশ না পেয়ে সে সাইলেন্ট অবস্থায় আছে। সো এই কারণে এটার নাম হচ্ছে কি সাইলেন্ট, সাইলেন্ট পয়েন্ট মিউটেশন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিঙ্গেল জিন মিউটেশনের মধ্যে পড়ে। এরপর আসে হচ্ছে মিসসেন্স মিউটেশন। মিসসেন্স কথাটা থেকে আমি বুঝতে পারতেছি যে এখানে যে কোডনটা তৈরি হবে, সেই কোডনটা কি করবে? সেই কোডনটা একটা অ্যাবনর্মাল প্রোটিনকে কোড করবে, অ্যাবনর্মাল প্রোটিনকে কোড করবে। এবং অ্যাবনর্মাল প্রোটিনকে সে যদি কোড করে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাবনর্মাল কোনো কিছু একটা তৈরি হবে। সেই অ্যাবনর্মাল জিনিসটা কি? অ্যাবনর্মাল জিনিসটা হচ্ছে যেটা আমরা খুব ফ্রিকোয়েন্টলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে পেয়ে থাকি, দ্যাট ইজ সিকল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া, ঠিক আছে? তোমাকে পরীক্ষা হলে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা তুমি বলো তো সিকল সেল অ্যানিমিয়া কোন টাইপের মিউটেশন এবং এখানে কি হয়? সো তখন তোমাকে অ্যান্সার করতে হবে যে স্যার, সিকল সেল অ্যানিমিয়া যেটা আছে, সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে একটা মিসসেন্স টাইপ অফ পয়েন্ট মিউটেশন অফ সিঙ্গেল জিন মিউটেশন। এবং এই জায়গাতে যে স্ট্রাকচারাল চেঞ্জটা হয়, সেই স্ট্রাকচারাল চেঞ্জটা কি হয়? সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ নরমালি থাকে, বাট হিমোগ্লোবিন এটা চেঞ্জ হয়ে যায় হচ্ছে হিমোগ্লোবিন এস। হিমোগ্লোবিন এস, এই অ্যাবনর্মাল চেঞ্জটা হয়। ঠিক আছে? সো দিস ওয়ান ইজ দ্য আমাদের মিসসেন্স মিউটেশন, যেখানে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয় এবং যে কারণে আমাদের কি হয়? এখানে সিকল সেল অ্যানিমিয়া তৈরি হইতে পারে, যেখানে হিমোগ্লোবিন এ থাকে নরমালি, সেই চেইনটা চেঞ্জ হয়ে যায় কি? হিমোগ্লোবিন এস। এরপর আসে হচ্ছে কি আমাদের নন সেন্স মিউটেশন। ঠিক আছে? আমরা রেগে গেলে কি বলি? আমরা রেগে গেলে বলে হচ্ছে ধুর, তুই হচ্ছে একটা কি ননসেন্স। সো ননসেন্স মানে কি? তোমাকে যখন কেউ ননসেন্স বলে, তুমি তখন কি হয়? তুমি তখন থেমে যাও না, তখন তুমি স্টপ হয়ে যাও। কি হয়ে যাও? তখন তুমি স্টপ হয়ে যাও, স্টপ হয়ে যাও। সো এই জায়গাতেও যে কোডনটা ফরমেশন হয়, সেই কোডনটা আলটিমেটলি হয় হচ্ছে একটা স্টপ কোডন। এবং সে যখন একটা স্টপ কোডন তৈরি হয়, তখন কি হবে? তখন সে ওই জায়গাকার যে নর্মালি আমার প্রোটিন সিনথেসিস হচ্ছিল, সেই প্রোটিন সিনথেসিসকে সে স্টপ করাই দিবে। সে যখন স্টপ করাই দিবে, ফার্দার প্রোটিন সিনথেসিস হইতে পারবে না। ফলে আমার কি হবে? আমার একটা ঝামেলা তৈরি হবে, আমার নর্মাল কাজ ব্যাহত হয়ে গেল। সো এই যে স্টপ কোডন তৈরি হইলো বা ননসেন্স মিউটেশনে স্টপ কোডন তৈরি হইলো, এটার এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? এটার এক্সাম্পল আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব ভালো মতন পাই। সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া এটার এক্সাম্পল। সো বিটা থ্যালাসেমিয়া হচ্ছে ননসেন্স টাইপ অফ পয়েন্ট মিউটেশন অফ সিঙ্গেল জেন মিউটেশনের এক্সাম্পল। এই এক্সাম্পলস গুলা কিন্তু খুবই 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 জিজ্ঞাসা করবে। এরপরে আমাদের আসে হচ্ছে কি? ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশন মানে কি? ফ্রেম শিফট মিউটেশন মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে বোঝায়, ফ্রেম শিফট মিউটেশন বলতে বোঝায় যে এই জায়গাতে যে আমাদের ইন্ট্রোনস আছে বা এক্সট্রোনস এর কথাবার্তা তোমরা পড়ে আসছিলা, সেই জায়গাতে কি হয়? সেই জায়গাতে কোনো একটা কিছু আমাদের ইনসার্টেড হয়, অর ডিলিটেড হয়।
ডিলিটেড হয়। ঠিক আছে, তোমাদের যদি আমি মনে করাই দিই একটু, যে যখন আমাদের যখন হচ্ছে জেনেটিক্স সেকেন্ড ইয়ার আমরা পড়ছিলাম, তখন আমাদের যে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এই যে ঘটনাগুলো করতেছে, ওইখানে আমরা একটা ফ্রেম ধরে ধরে করতেছিলাম, যে এই এতটুকু ফ্রেমিং যখন আমার শেষ হয়েছে, ফ্রেমের কাজ শেষ হয়েছে, তখন চেঞ্জ হয়ে আমি নেক্সট ফ্রেমের কাজ করতে যাচ্ছি, যতটুকু শেষ করে আবার নেক্সট ফ্রেমে যাচ্ছি আমি। সো ফ্রেমশিফট বলতে বোঝায় যে ওই যে আমাদের যে ফ্রেমটুকু ছিল, যে ফ্রেমটুকু কাজ চলছিল, ওই ফ্রেমের মধ্যে সাডেনলি কোনো অ্যাবনর্মাল একটা কোডন ইনসার্টেড হয়েছে, অথবা কোনো একটা কোডন ডিলিট হয়ে গেছে, এবং এই ইনসার্টেড ও ডিলিট হওয়ার কারণে আমাদের যে মিউটেশনটা হবে, সেই মিউটেশনটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। এবং এই যে ফ্রেম শিফট মিউটেশন আছে, এই ফ্রেম শিফট মিউটেশনের এক্সাম্পল কি? এই ফ্রেম শিফট মিউটেশনের এক্সাম্পল হচ্ছে থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসিমে। তাইলে এখানে কিন্তু কোশ্চেন করা এইটা যে আচ্ছা তুমি বলো থ্যালাসেমিয়া কিসের এক্সাম্পল আর বিটা থ্যালাসেমিয়া কিসের এক্সাম্পল। সো দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশনের এক্সাম্পল, আর আরেকটা হচ্ছে পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল। হ্যাঁ, দুইটা কিন্তু গোলায় ফেললে হবে না। এরপরে হচ্ছে ট্যান্ডেম রিপিট মিউটেশন। ট্যান্ডেম রিপিট কথাটা শুনে আমি বুঝতে পারতেছি যে এখানে কোনো একটা কোডনের কি হবে, কোডনের রিপিটেশন হবে। রিপিটেশনকে আমরা জেনেটিক্স এর ভাষায় বলি কি ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন ডুপ্লিকেশন বলি। এবং যদি কোনো একটা কোডনের ডুপ্লিকেশন হয়, সেই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হইতে পারে, আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি, সেই প্রবলেমটা বা সেই ডিজিজটাকে আমরা বলি হচ্ছে হান্টিংটন ডিজিজ। হান্টিংটন ডিজিজ। ঠিক আছে, হান্টিংটন ডিজিজ ইজ দ্য এক্সাম্পল অফ ট্যান্ডেম রিপিট মিউটেশন। ট্যান্ডেম রিপিট মিউটেশন। আমি কিন্তু জাস্ট এখন পর্যন্ত সেকেন্ড ইয়ারে কথাবার্তা রিক্যাপ করতেছি। আমি জেনেটিক ডিসঅর্ডারস এর মধ্যে যখন আসবে, তখন হয়তো আমি নতুন কথাবার্তা বলবো। এরপর হচ্ছে স্প্লাইস সাইট মিউটেশন। স্প্লাইস সাইট মিউটেশনে ইউজুয়ালি আমাদের কোনো চেঞ্জ হয় না, যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে কিছু অ্যাবনর্মাল প্রোটিনস পাই। কি পাই? অ্যাবনর্মাল প্রোটিনস পাই। এই হচ্ছে আমাদের নর্মাল কথাবার্তা চলে গেল। ঠিক আছে, তাহলে মিউটেশন জিনিসটাকে যদি আমি হচ্ছে 30 সেকেন্ডস একটু রিক্যাপ করতে চাই, তাহলে মিউটেশন বলতে আমরা কি বুঝতেছিলাম? মিউটেশন বলতে বুঝতেছিলাম যে পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ অর আরএনএ। ঠিক আছে, এটা তিন ভাগে আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে জিনোম মিউটেশন, একটা ক্রোমোজোম মিউটেশন, আর একটা হচ্ছে সিঙ্গেল জিন মিউটেশন। আমার লেকচারে পড়ালেখা যখন তুমি লেকচার করবা, লেকচার করতে করতে তোমার হয়ে যাবে। সো আমি যখন বলবো মিউটেশন রিক্যাপ করবো, তখন তুমি নিজে কি করবা, একটু জোরে জোরে নিজে নিজে রিক্যাপ করবা, দেখবে এটা তোমার মুখস্থ হয়ে গেছে। তোমার সেকেন্ড টাইম আর বই পুস্তক খোলার দরকার নেই। তো জিনোম মিউটেশন বলতে কি বোঝাচ্ছিল? জিনোম মিউটেশন বলতে আমার বোঝাচ্ছিল যে ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোম, এই ক্রোমোজোমের নাম্বারে চেঞ্জ হবে। ঠিক আছে, ক্রোমোজোমের নাম্বারে চেঞ্জ হবে। নাম্বারে কি রকম চেঞ্জ হবে? দুই রকম চেঞ্জ হতে পারে, নাম্বার বাড়তে পারে, অর নাম্বার কমতে পারে। এটা হচ্ছে আমার জিনোম মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশন কি ছিল? ক্রোমোজোমাল মিউটেশনে ছিল যে এখানে কি হবে, স্ট্রাকচারাল ডিফর্মিটি হবে, ক্রোমোজোমাল স্ট্রাকচারে কোনো একটা সমস্যা হবে। ঠিক আছে, এবং সিঙ্গেল জেন মিউটেশনের মধ্যে চার রকম আমরা মিউটেশন পড়েছি। চার রকমের মধ্যে একটা হচ্ছে আমাদের পয়েন্ট মিউটেশন, একটা হচ্ছে আমাদের ফ্রেম শিফট মিউটেশন, একটা হচ্ছে ট্যান্ডেম রিপিট মিউটেশন, আর একটা হচ্ছে আমাদেরকে স্প্লাইস সাইট মিউটেশন। এবং আমাদের যে পয়েন্ট মিউটেশন আছে, পয়েন্ট মিউটেশনকে তিন ভাগে ডিভাইড করি। সাইলেন্ট মিউটেশন, যেটাতে আমি হচ্ছে সাইলেন্স থাকবে, সো আমি নর্মালি কোনো চেঞ্জ দেখতে পারবো না। মিসসেন্স মিউটেশন, যেটাতে হচ্ছে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হওয়ার কারণে আমার অন্যতম এক্সাম্পল হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া তৈরি হবে, যেখানে হিমোগ্লোবিন এ চেইনটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে হিমোগ্লোবিন এস চেঞ্জ। এরপরে হচ্ছে নন সেন্স মিউটেশন, যেখানে একটা স্টপ কোডন আসে, এবং এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এরপর আসে হচ্ছে আমাদের কি ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশনে কি হবে? ইনসার্টেড অর ডিলিশন হবে কোডনসের, যেটার এক্সাম্পল হচ্ছে শুধুমাত্র থ্যালাসেমিয়া, অনলি থ্যালাসেমিয়া। এবং ট্যান্ডেম রিপিট মিউটেশনের এক্সাম্পল হচ্ছে হান্টিংটন ডিজিজ। এবং স্প্লাইস সাইট মিউটেশন নরমালি কোনো চেঞ্জ হয় না, বাট যদি কোনো চেঞ্জ হয়, দ্যাট উইল বি দ্য অ্যাবনর্মাল প্রোটিন ফর্মেশন। ঠিক আছে, এতটুকু মোটামুটি আমাদের হয়ে গেছে। আচ্ছা, এতটুকু যদি আমাদের হয়ে যায়, তাহলে এইবার আমরা আসবো হচ্ছে আমাদের ফোর্থ ইয়ারের আসল পড়ালেখাতে। সেটা কি? সেটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারস। আচ্ছা, জেনেটিক ডিসঅর্ডারস নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন। জেনেটিক ডিসঅর্ডারস বলতে অ্যাকচুয়ালি সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এটা মিউটেশন না। ঠিক আছে, জেনেটিক ডিসঅর্ডার বলছে এখানে মিউটেশন নাম। এখানে হচ্ছে কি বলবো, এখানে হচ্ছে আহ জিনের বেশ কিছু সমস্যা হবে। জিনের বেশ কিছু সমস্যার সাথে আবার আমরা দেখতে পারবো যে খুব মজার বিষয় যে বাইরের এনভায়রনমেন্ট ইনভলভ হয়ে যাবে। এনভায়রনমেন্টের সাথে আমি দেখতে পারবো আরো অনেকগুলো ফ্যাক্টরস ইনভলভ হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি জেনেটিক ডিসঅর্ডারস বলতে আমরা বুঝতে পারি যে এই জায়গাতে আমাদের যে ক্রোমোজোমস গুলা থাকে, যে ক্রোমোজোমস গুলা, সেই ক্রোমোজোমস গুলা একজন আরেকজনের উপর ভারী হবে, একজন আরেকজনের সাথে মারামারি করবে। মারামারি করে কে প্রকাশ পাইতে পারে আগে, কে পরে প্রকাশ পাইতে পারে, কার মন ভালো থাকবে, কার মন খারাপ থাকবে, এই ঘটনাগুলা ঘটবে। ঠিক আছে, এবং এই সবকিছুর উপর ডিপেন্ড করে জেনেটিক ডিসঅর্ডারস কে আমরা তিনটা ভাগে ডিভাইড করি। একটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস। আমরা এইচএসসি এর বায়োলজি বইতে ছিল মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস বা মেন্ডেলিয়ান যে রোগ টোক ছিল, ওই জিনিসগুলো এখানে আছে। এরপরে আছে হচ্ছে যে বললাম যে কিছু এনভায়রনমেন্ট ইনভলভ হবে। সো এনভায়রনমেন্ট ইনভলভ হয়ে জেনেটিক্স এর সাথে এনভায়রনমেন্ট ইনভলভ হয়ে যে ডিজিজটা তৈরি করবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারস।
ঠিক আছে, এবং তারপরে আসবে হচ্ছে আমাদের কি, আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে সেই সেক্স ক্রোমোজোমের কোনো একটা সমস্যা। এবং এইখানে শুধুমাত্র সেক্স ক্রোমোজোম বললে ভুল হবে, এখানে আমাদের দুইটা জায়গাতে সমস্যা আসবে। একটা হচ্ছে আমাদের অটোজোমাল সমস্যা, অর্থাৎ 22 পেয়ার্সে কোনো সমস্যা হইতে পারে, আবার আমাদের সেক্স ক্রোমোজোমে কোনো সমস্যা হইতে পারে। এবং এই অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের সমস্যা মিলায়ে যে ডিসঅর্ডার্স গুলা তৈরি করবে সেই ডিসঅর্ডার্সকে আমরা বলবো হচ্ছে সাইটোজেনিক বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার্স। তাহলে জেনেটিক ডিসঅর্ডার্স বলতে আমরা বুঝতেছি হচ্ছে একটা সিঙ্গেল জিনের মধ্যে ডিসঅর্ডার হইতে পারে, ঠিক আছে। সো জেনেটিক ডিসঅর্ডার বলতে কি হতে পারে, একটা সিঙ্গেল জিনের মধ্যে ডিসঅর্ডারস হইতে পারে, আবার জিনের সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাড হয়ে ডিসঅর্ডারস তৈরি করতে পারে, আবার আমাদের অটোজোম বা সেক্স ক্রোমোজোমের সাথে মিলায়ে কোনো একটা সমস্যা তৈরি হইতে পারে। এই তিনটার ভিত্তি করে আমরা তিনটা ক্যাটাগরি করি, সিঙ্গেল জিন ডিসঅর্ডার বা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, মাল্টিফ্যাক্টরাল ডিসঅর্ডার এবং সাইটোজেনিক বা ক্রোমোজোমাল ডিসঅর্ডারস, ঠিক আছে। এখন এখান থেকে তোমাকে কোশ্চেন্স কি করবে, তোমাকে বলবে যে এটা রিটেনে আসে এবং ভাইভাতে আসে, তোমাকে বলবে যে জেনেটিক ডিসঅর্ডার যেগুলো আছে জেনেটিক ডিসঅর্ডারস কে ক্লাসিফাই করো। এবং তুমি যদি এখানে যতগুলা ক্লাসিফিকেশন দেয়া আছে একটা কোনো কিছু মিস করো, একটা মিস করলে টিচার একসেপ্ট করবে না, ইন দ্যাট কেস ফেইলও হয়ে যাইতে পারে। সো ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ দিস, ঠিক আছে। আমরা এক এক করে আসি। প্রথমে আসি হচ্ছে এটাতে কি, সিঙ্গেল জিন ডিসঅর্ডার। সিঙ্গেল জিন ডিসঅর্ডারস এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি চার রকম আছে, চারটা টাইপ ক্যাটাগরি আছে, ঠিক আছে। কয়টা ক্যাটাগরি? চারটা ক্যাটাগরি, 1 2 3 4। একটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, একটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, একটা হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার এবং আরেকটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। এখন সমস্যাটা হচ্ছে এই ডমিনেন্ট এবং রিসেসিভ এই দুইটা ওয়ার্ড বুঝতে আমাদের অনেক নাকানি চুবানি খাইতে হয়। কি করতে? এই দুইটা ওয়ার্ড বুঝতে আমাদের অনেক নাকানি চুবানি খাইতে হয়, ঠিক আছে। সো এরকম একটা ওয়ার্ড বুঝতে যদি একটা নাকানি চুবানি খাইতে হয়, ইন দ্যাট কেস আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সামনে যেহেতু হচ্ছে 14ই ফেব্রুয়ারি আছে, ঠিক আছে, সামনে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। সো 14ই ফেব্রুয়ারি তার মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। তো আমরা এটার একটা এক্সাম্পল আমরা এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। কিরকম এক্সাম্পল নিয়ে আসতে পারি? যেমন মনে করো যে ভালোবাসা দিবস যে শুধুমাত্র ভালোবাসা হয় তা তো না, ঠিক আছে, অনেকের ব্রেকআপ হয়। কি হয়? অনেকের ব্রেকআপ হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকেই আসো, অনেকের কি হয়? ব্রেকআপ হয়, ব্রেকআপ। ওকে, সো তোমার ব্রেকআপ হয়েছে, সো ব্রেকআপ হইলে ইউজুয়ালি মেয়েদের এক্সাম্পলই দেয় এখানে, কারণ কোরিলেশন করতে পারবা ইজিলি ছেলেরা এবং মেয়েরা বোথ। সো ব্রেকআপ যদি হয়, ব্রেকআপ হইলে কি করবো? অনেক কান্নাকাটি করো, তাই না? অনেক কান্নাকাটি করতে হয়, অনেক কান্নাকাটি করতে হয়, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে তুমি যে কান্নাকাটি করবা, তোমার হচ্ছে কলেজে পরের দিন আছে হচ্ছে কোন একটা প্রোগ্রাম, ঠিক আছে, কোন একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম। অর তোমার কলেজে পরের দিন কোন একটা এক্সাম আছে, এক্সাম। অর তোমার কি আছে, পরের দিন খুব জরুরি গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, বা ফ্যামিলি গেট টুগেদার আছে, ফ্যামিলি গেট টুগেদার আছে। এখন এই জিনিসগুলো যদি তোমার থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো যদি তোমার থাকে, ইন দ্যাট কেস তুমি তো ওইখানে কান্নাকাটি করতে পারবা না। তখন তোমার কি করতে হবে? তোমাকে তখন হ্যাপি ফেসে থাকতে হবে, তাই না? তোমাকে হ্যাপি ফেসে থাকতে হবে। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। তাহলে তোমার হচ্ছে ব্রেকআপ, ঠিক আছে, তুমি এটা মেয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। তো তুমি নর্মালি কান্নাকাটি করার কথা, তোমার মনের মধ্যে ভেঙে চুরে একদম চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু তুমি কি আছো? তুমি হচ্ছে দেখাচ্ছ পরের দিন প্রোগ্রাম আছে, তুমি হ্যাপি আছো। তার মানে আমি যদি এই ঘটনাটাকে বলতে চাই যে তোমার যে হ্যাপি ফ্যাক্টর আছে, এই হ্যাপি ফ্যাক্টরটা তোমার ভেতরে যে স্যাড ফ্যাক্টর আছে, এই স্যাড ফ্যাক্টরটাকে দমায় রাখতে, বা তোমার যে হ্যাপি ফ্যাক্টর আছে এই হ্যাপি ফ্যাক্টরটা তোমার ভেতরের কান্নাকাটিকে কি করে দিচ্ছে? দমায় রাখতেছে, তাকে বের হইতে দিচ্ছে না। তার মানে হচ্ছে তোমার হ্যাপি ফ্যাক্টর সে আপার হ্যান্ড নিচ্ছে, আপার হ্যান্ড নিচ্ছে এবং আপার হ্যান্ড নিয়ে তোমার ভেতরে স্যাড ফ্যাক্টরটাকে চাপা দিয়ে রাখছে, বের হইতে দিচ্ছে না। সো তোমার ভেতরে যে হ্যাপি পার্টটা, যেটা বাইরে তুমি প্রকাশ করতেছো, যে আপার হ্যান্ড নিয়ে আছে, যেটা বাইরে প্রকাশিত হচ্ছে, এটা হচ্ছে ডমিনেন্ট। এটা কি করতেছে? এটা হচ্ছে ডমিনেন্ট। ডমিনেন্ট মানে তোমার উপরে ডমিনেন্সি কাজ করাচ্ছে, যে কারণে তুমি বাইরে হ্যাপি দেখাইতে পারতেছো। এবং এই ডমিনেন্টের তুলনায় তোমার ভেতরে যে কান্নাকাটি হচ্ছিল, এই কান্নাকাটি মহাশয় হচ্ছে রিসেসিভ। রিসেসিভ কেন? কারণ ডমিনেন্ট যে তোমার বিহেভিয়ারটা আছে, বা তো ডমিনেন্ট যে তোমার হ্যাপিনেসটা আছে, এই ডমিনেন্ট হ্যাপিনেসটা তোমার ভেতরের যে আরেকটা ফ্যাক্টরস আছে সেটাকে চাপা দিয়ে রাখছে। তার মানে হচ্ছে তোমার হ্যাপিনেস ফ্যাক্টরটা হচ্ছে পাওয়ারফুল, পাওয়ারফুল মানে হচ্ছে ডমিনেন্ট, এবং কান্নাকাটি ফ্যাক্টরটা হচ্ছে তোমার কম পাওয়ারফুল, সেটা বাইরে বের হবে না, প্রকাশ পাবে না। সো দ্যাট ওয়ান ইজ দ্য রিসেসিভ। সো ইজি ল্যাঙ্গুয়েজে ডমিনেন্ট বলতে আমরা যে বুঝবো, জিনের ক্ষেত্রে বা ক্রোমোজোমের ক্ষেত্রে আসবে আমাদের কথাটা ডমিনেন্ট। ডমিনেন্ট বলতে আমরা বুঝবো যে ওইরকম কোনো একটা জিন বা কোনো ক্রোমোজোম যদি থাকে, সেই ক্ষেত্রে সে কি, সে হচ্ছে প্রকাশিত হবে বাইরে, তার বৈশিষ্ট্যটা ক্যারেক্টারিস্টিক্সে প্রকাশিত হবে, যেমন তোমার হ্যাপিনেসটা প্রকাশিত হচ্ছিল। এবং রিসেসিভ যদি থাকে, সেই রিসেসিভ জিনিসটা ডমিনেন্টের সাথে দমে থাকবে,
কি হবে, দমে থাকবে, সে প্রকাশিত হইতে পারবে না, প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে খুবই বেসিক কনসেপ্ট অফ ডমিনেন্ট এন্ড রিসেসিভ। তার আগে আমি একটু ফেসবুকটা চেক করে নেই, ফেসবুকটা চেক করে দেখি যে কোনো কমেন্ট এখন পর্যন্ত আসছে কিনা। আচ্ছা, এখন পর্যন্ত কোনো কমেন্ট আসে নাই, বাট অনেকেই লাইভে আমাদের দেখছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি ডমিনেন্ট এবং রিসেসিভের ওয়ার্ড সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এখন এই জায়গাতে যে আমরা দেখতে পাইলাম যে কি অটোজোমাল ডমিনেন্ট এবং অটোজোমাল রিসেসিভ। অটোজোমাল নিয়ে তো কোনো সমস্যা নাই। অটোজোমাল বলতে আমরা বুঝতেছি আমাদের 22টা যে ক্রোমোজোম আছে, মানে 22 পেয়ার যে ক্রোমোজোম আছে, সেই 22 পেয়ার, সেখানে ডমিনেন্ট হবে কিছু ক্রোমোজোম এবং কিছু ক্রোমোজোম রিসেসিভ হবে। সমস্যাটা হয় হচ্ছে এই অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ কি কি আছে। ঠিক আছে, কোশ্চেন যখন করে অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ কি কি আছে এবং অটোজোমাল রিসেসিভ ডিজিজ কি কি আছে, সমস্যাটা মেইন হয় সেই জায়গায়। কি হয়, সেই জায়গাতে সমস্যা হয়। আবার যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা যে অটোজোমাল ডমিনেন্ট যে ডিজিজ আছে, এই অটোজোমাল ডমিনেন্ট ডিজিজের আমাকে ক্যারেক্টারিস্টিক্স বলো, সেখানে সমস্যাটা হয়। যখন বলা হয় অটোজোমাল রিসেসিভ কিছু ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স বলো, সেখানে আমার সমস্যা, আমি কি করতে পারি না, মুখস্থ করার পরেও বারবার গুলায় যায়। এটার জন্য আমাদেরকে একটা সুন্দর টার্মিনোলজি আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস। কি বলি? পেডিগ্রি অ্যানালাইসিস। ঠিক আছে, পেডিগ্রি অ্যানালাইসিস। এবং এই পেডিগ্রি অ্যানালাইসিসটা আমরা এখন শিখবো। প্রথমে আমরা হচ্ছে রিসেসিভ দিয়ে শুরু করি। হ্যাঁ, ইজি ওয়ান দিয়ে আমরা শুরু করি, রিসেসিভ। হ্যাঁ, আমরা এখন খুবই বেসিক কনসেপ্ট থেকে শুরু করবো। বেসিক কনসেপ্টটা কি, যে আমরা রিসেসিভ শিখতেছি। হ্যাঁ, রিসেসিভ বিষয়টা হচ্ছে আমাদের, দেখো এই জায়গাতে বাবা যিনি আছেন, বাবা, আমরা কি বাবা তাদের একটা ক্রোমোজোম নিয়েছে, মায়ের একটা ক্রোমোজোম নিয়েছে, এবং বাবা এবং মা দুজনকে আমরা এখন ক্রস করাবো, ক্রস করায় তাদের বাচ্চা কাচ্চা তৈরি করবো। এবং আমরা দেখতে চাই যে কোন বাচ্চা কাচ্চা সুস্থ হবে, কোন বাচ্চা কাচ্চা অসুস্থ হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের দেখার মেইন টার্গেট। তো বাবা যিনি আছেন, বাবার ক্ষেত্রে আমরা যে দুইটা ক্রোমোজোম নিলাম, একটা হচ্ছে লাল ক্রোমোজোম, একটা হচ্ছে সবুজ ক্রোমোজোম। এবং আমাদের যে লাল ক্রোমোজোমটা আছে, আমরা ধরে নেই এই লাল ক্রোমোজোম যেটা আছে, এই লাল ক্রোমোজোমটা হচ্ছে আমাদের ডমিনেন্ট, এবং সবুজ ক্রোমোজোম যেটা আছে, সবুজ ক্রোমোজোমটা হচ্ছে অসুস্থ, এবং এটা হচ্ছে রিসেসিভ। দেখো সিক লেখা আছে। তাইলে একটু আগে আমি দেখাই আসলাম যে তোমার ডমিনেন্ট ফ্যাক্টর ছিল কি, হ্যাপিনেস, এবং তোমার রিসেসিভ ফ্যাক্টর কি ছিল, কান্নাকাটি। দুইটা যেহেতু একসাথে তোমার ভেতরে ছিল, তাইলে তোমার রিসেসিভ ফ্যাক্টরটা প্রকাশিত হবে না, কিন্তু তোমার ভেতরে কিন্তু থেকে যাবে। তোমার ইয়া হয়েছে, ব্রেকআপ হয়েছে, তোমার প্রকাশ পাবে কোনটা, তোমার হ্যাপিনেস, ডমিনেন্ট ফ্যাক্টরটা। ইন দ্যাট কেস বাবার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই জায়গাতে একটা ক্রোমোজোম আছে বা এখানে একটা জিন আছে, যে জিনটা হচ্ছে একটা ডমিনেন্ট জিন, যেটা হচ্ছে ভালো জিন, এবং আরেকটা হচ্ছে কি অসুস্থ জিন বা অসুস্থ ক্রোমোজোম, যেটা হচ্ছে কি রিসেসিভ। তার মানে বাবার ক্ষেত্রে প্রকাশিত পাবে কোনটা, প্রকাশিত পাবে হচ্ছে তার ভালো গুণগুলা। অর্থাৎ এই যে বাবা আছে, বাবা কিন্তু অসুস্থ বাবা হবে না, বাবা ভালো থাকবে, কিন্তু সে একটা কি হবে, সে একটা রিসেসিভ অসুস্থ জিনকে ক্যারি করে নিয়ে বেড়াবে। যেমন তুমি তোমার ভেতরে কান্নাকাটিকে ক্যারি করে নিয়ে বেড়াচ্ছিলা, তার মানে ইন দ্যাট কেস তুমি ছিলা কান্নাকাটির ক্যারিয়ার। এই জায়গাতে বাবা হবে হচ্ছে কোন একটা ডিজিজের ক্যারিয়ার, বাট সে অসুস্থ হবে না। কথা বোঝা গেছে? ডমিনেন্ট কোনটা, ডমিনেন্ট হচ্ছে লাল কালার, যেটা হচ্ছে ভালো। ঠিক আছে, এবার আমরা মাকে দেখতে চাই। ঠিক আছে, মায়ের এখানে আসি। মায়ের এখানেও দুইটা জিন আছে, একটা ডমিনেন্ট আর একটা হচ্ছে রিসেসিভ। ঠিক আছে, আমি লিখে দিই DR, DR। ঠিক আছে, লিখে দিলাম DR। ওকে, এখন মায়ের এখানেও সেম কাহিনী। মায়ের এখানে যেহেতু ডমিনেন্ট জিন যেটা আছে, ডমিনেন্ট জিনটা হচ্ছে একটা ভালো জিন, বাট তার পাশে একটা রিসেসিভ জিন আছে যেটা খারাপ জিন। তাহলে মাও কি হবে, মাও ক্যারিয়ার হবে কোনো একটা ডিজিজের, বাট সে কিন্তু ডিজিজটা তার হবে না, সে প্রকাশ পাবে না। এটা হচ্ছে কথা। এখন এই বাবা এবং এই মা দুজনের মধ্যে বিয়ে শাদী হইলো। ঠিক আছে, এখন দুইজনের মধ্যে যখন হচ্ছে বিয়ে শাদী হইলো, ইন দ্যাট কেস কি হইলো, ইন দ্যাট কেস বাচ্চা কাচ্চা হবে। তাহলে আমরা এখন কি করবো, বাবা এবং মার বাচ্চা কাচ্চা তৈরি করবো। তাহলে আমরা যখন বাবা এবং মায়ের বাচ্চা কাচ্চা তৈরি করব, তখন আমাদের কি হবে, আমরা ধরে নিই আমরা 4টা বাচ্চা কাচ্চা তৈরি করবো। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখি 4টা বাচ্চা কাচ্চা কিভাবে তৈরি করবো। এখন যে কাজটা করবো এটাকে বলা হয় হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস, যেটা আমরা এইচএসসি তে করে আসছি। তাহলে এই হলো আমার একটা ঘটনা, এটার সাথে এই আমার এটা লাগলো, দেন আবার এই হলো আরেকটা ঘটনা, এটার সাথে আমাদের এই এই হলো। ঠিক আছে, তারপরে হচ্ছে এই, তোমাদের খাতা কলম থাকলে তোমরা এই ঘটনাটা লিখতে পারো। ঠিক আছে, মানে আমার সাথে আঁকাইতে পারো, আঁকাইলে মনে থাকবে। এই হইলো। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কে কিরকম জিন পাচ্ছে। ঠিক আছে, আমরা 4বার ক্রস করাই দিছি, 4বার যেহেতু ক্রস করাই দিছি, এবার হচ্ছে আমাদের জিন আনার পালা। তো প্রথমে আমাদের এই এই ডমিনেন্টের সাথে এটার সাথে এটা ক্রস করছে। হ্যাঁ, এটা ক্রস করছে, তাহলে আমাদের একটা লাল এবং আরেকটা নীল, এই দুইটা জিন এখানে আসবে। তাহলে আমরা নিয়ে নেই, একটা আমাদের লাল জিন আর একটা হচ্ছে আমাদের নীল জিন। আমাদের এটা প্রথম ক্রস আমরা চলে আসছি। সেকেন্ড ক্রসে যদি যাই, সেকেন্ড ক্রসে আমাদের একটা লাল জিন আসছে, একটা লাল জিন আসছে, এবং সেকেন্ড ক্রসটা কার সাথে হয়েছে, সেকেন্ড ক্রসটা হয়েছে আমাদের এই এই যে বেগুনি জিনটা আছে, এই বেগুনি জিনের সাথে। হ্যাঁ, বেগুনি জিনের সাথে।
বেগুনি। এই তাইলে আমাদের প্রথম ক্রস কমপ্লিট। প্রথম ক্রস আমাদের কি, আমাদের হচ্ছে প্রথম ক্রস কমপ্লিট। আচ্ছা, এবার আমরা হচ্ছে সেকেন্ড ক্রসে যাব। ঠিক আছে, সেকেন্ড ক্রসে যাব। তো দুঃখিত, আমার একটু এখানে নেটওয়ার্কের প্রবলেম। আমি একটু জয়েন করে আবার আসতেছি, আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, নাও ওকে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। সো আমি হচ্ছে জিনিসটাকে টোটালি আবার আগের মতন করে করতেছি। ঠিক আছে, একদম প্রথম থেকে করতেছি। সেটা হচ্ছে আমাদের যে বাবা এবং মা আছে, বাবা এবং মাকে আমরা এখন ক্রস করাবো। তো ক্রস করাবো কিভাবে? ক্রস করাবো হচ্ছে আমাদের এই যে প্রথম যে জিনটা আছে এটা গিয়ে এইখানে লাগলো, দেন এই যে জিনটা আছে এটা গিয়ে এইখানে লাগলো, দেন আবার আমি এটার সাথে এই লাগাইলাম, এরপরে এটার সাথে আমি এই লাগাইলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখবো যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি কি ঘটনা ঘটলো। প্রথম যে ক্রসটা আমরা করাইলাম, প্রথম ক্রসে বাবার কাছ থেকে আসলো একটা লাল জিন। বাবার কাছে একটা লাল জিন আসলো, এবং এই যে লাল জিনটা আছে এই লাল জিনটা গিয়ে কোথায় লাগছে? লাল জিনটা গিয়ে লাগছে হচ্ছে এই নীলের সাথে। তো এখান থেকে আমাদের আসলো হচ্ছে আরেকটা নীল জিন। ঠিক আছে, এখান থেকে আমাদের আরেকটা নীল জিন আসলো, নীল জিন আসলো। এরপরে আমি দেখবো কি, এবার আমি দেখবো হচ্ছে আমাদের সেকেন্ডটা, যে আমাদের এখানে লাল, বাবার কাছে আরেকটা লাল জিন আসলো, এবং এই লাল জিনটাকে পরবর্তীতে ক্রস করছে কার সাথে? এই যে পাশেরটা আছে, পাশের বেগুনি জিনের সাথে। তাহলে বাবার কাছ থেকে আসবে হচ্ছে আমাদের একটা লাল জিন, এই আসলে একটা লাল জিন, এবং পরবর্তীতে আমাদের মায়ের কাছ থেকে একটা আসলো হচ্ছে বেগুনি জিন। এই হচ্ছে বেগুনি জিন গেল। তাহলে আমাদের এই দুইটা ঘটনা কমপ্লিট, এই দুইটা ক্রস আমাদের কমপ্লিট। এবার আমি পরের ক্রসে যাব। পরের ক্রসে যখন যাব, পরের ক্রসে আমাদের বাবার কাছ থেকে আসছে কোনটা? বাবার কাছ থেকে একটা সবুজ আসছে, যে সবুজটা হচ্ছে অসুস্থ ছিল, এবং এই সবুজটা গিয়ে কার সাথে ক্রস করছে? এই সবুজটা গিয়ে ক্রস করছে হচ্ছে কোথায়? এইখানে। সবুজটা গিয়ে ক্রস করছে এটার সাথে। সো সবুজটার সাথে মায়ের কাছ থেকে কোনটা আসবে? মায়ের কাছ থেকে আসবে হচ্ছে নীল জিন, মায়ের কাছ থেকে আসবে হচ্ছে নীল জিন। এবং আবার 4 নাম্বার যে ক্রসটা আছে, 4 নাম্বার ক্রসে সবুজটা গিয়ে কোথায় ক্রস করছে? সবুজটা গিয়ে ক্রস করলো হচ্ছে এই আমাদের বেগুনি জিনের সাথে। তাইলে বাবার কাছ থেকে আসলো হচ্ছে একটা সবুজ জিন, বাবার কাছ থেকে আসলো একটা সবুজ জিন, এবং মায়ের কাছ থেকে আসলো কোনটা? মায়ের কাছ থেকে আসলো একটা আমাদের বেগুনি জিন। এই হচ্ছে একটা বেগুনি জিন আসলো। ঠিক আছে, আচ্ছা এখন যখন এটা আসছে তখন আমরা একটু ক্যালকুলেট করবো, তার আগে আমরা একটা নাম্বারিং করে দিই। ঠিক আছে, একটা নাম্বারিং করে দিই। এটা হচ্ছে 1 2 3 4, 4টা বাচ্চা হয়ে গেছে, 4টা বাচ্চার জন্ম হয়ে গেছে। এখন আমরা একটু দেখবো যে প্রথম যে বাচ্চাটা হয়েছে সেই প্রথম বাচ্চা কি কি জিন আছে। প্রথম বাচ্চার হচ্ছে একটা আমাদের লাল জিন আছে, লাল জিন ছিল ডমিনেন্ট এবং ভালো জিন। ঠিক আছে, এবং আরেকটা কি নীল জিন আসছে, নীল জিন। নীল জিনটাও ডমিনেন্ট ছিল। ঠিক আছে, নীল জিন মায়ের ডমিনেন্ট ছিল। তাহলে এই যে বাচ্চাটা হইলো 1 নাম্বার বাচ্চা, এই 1 নাম্বার বাচ্চাটা কি হবে? 1 নাম্বার বাচ্চাটা হচ্ছে কমপ্লিটলি সুস্থ, কারণ সে দুইটা ডমিনেন্ট জিন পাইছে, এবং দুইটা ডমিনেন্টই খুব ভালো জিন পাইছে, এটার মধ্যে কোনো ডিফেক্ট নাই। 2 নাম্বার বাচ্চাটা আমরা দেখি। 2 নাম্বার বাচ্চা যেটা আছে, 2 নাম্বার বাচ্চা কি হয়েছে? একটা লাল জিন পাইছে। লাল জিন কি ছিল? বাবার থেকে ডমিনেন্ট একটা জিন আসছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিই, তাহলে এটা হচ্ছে আরো আরো বুঝতে সুবিধা হবে। লাল জিনটা হচ্ছে একটা ডমিনেন্ট জিন আসছে বাবার থেকে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ডমিনেন্ট একটা ভালো জিন, কোনো সমস্যা নেই। কিন্তু মায়ের থেকে কোনটা আসছে? মায়ের থেকে বেগুনি জিনটা আসছে, যে বেগুনি জিন। হে, বেগুনি জিন তো কি ছিল? একটা সিক জিন ছিল। তো এটা কি রিসেসিভ ছিল। ঠিক আছে, এটা রিসেসিভ ছিল। তাইলে যদি তুমি দেখো 2 নাম্বার বাচ্চা যেটা হইলো, 2 নাম্বার বাচ্চার একটা ডমিনেন্ট জিন পাইলো, যে ডমিনেন্ট জিনটার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু একটা রিসেসিভ জিন মায়ের থেকে পাইছে যেটার মধ্যে সমস্যা ছিল। তাহলে বাচ্চা কি অসুস্থ হবে? বাচ্চা অসুস্থ হবে না, কারণ ডমিনেন্ট জিনটা এখানে ভালো। তাহলে বাচ্চা কি হবে? বাচ্চা হবে হচ্ছে ক্যারিয়ার। বাচ্চা কি হবে? ক্যারিয়ার হবে। কেন? কারণ তার মধ্যে আর একটা কি আছে? একটা রিসেসিভ খারাপ জিন আছে। সো সে বাচ্চাটা অসুস্থ না হইলে সে কি ওই ডিজিজের ক্যারিয়ার হিসেবে কাজ করবে। 3 নাম্বার বাচ্চার দিকে আমরা যদি দেখি, 3 নাম্বার বাচ্চা
একটা সবুজ জিন পাইছে বাবার থেকে। সবুজ জিন কি ছিল? সবুজ জিন তো ছিল হচ্ছে রিসেসিভ জিন, এবং এটা একটা খারাপ জিন ছিল, দেখো এখানে সিক লেখা আছে। কিন্তু মায়ের থেকে সে কি পাইছে? ডমিনেন্ট নীল জিনটা পাইছে, যে ডমিনেন্ট নীল জিনটা হচ্ছে ভালো জিন। তাহলে এই ডমিনেন্ট যে নীল জিনটা আছে, এই ডমিনেন্ট নীল জিনটা কার উপরে ভারী হবে? রিসেসিভ সবুজ জিনের উপরে। তাহলে এই 3 নাম্বার বাচ্চা যেটা আছে, 3 নাম্বার বাচ্চা অসুস্থ হবে না, কিন্তু 3 নাম্বার বাচ্চাও কি হবে? 3 নাম্বার বাচ্চা ওই যে ডিজিজটা আছে সেই ডিজিজটার ক্যারিয়ার কিন্তু হিসাবে কাজ করবে। কারণ সে যে ডমিনেন্ট জিনটা পাইছিল, সেই ডমিনেন্ট জিনটা ভালো জিন ছিল, সে রিসেসিভের উপরে ভারী হইলো, রিসেসিভকে প্রকাশ পাইতে দিল না, বাট বাচ্চাটাও ক্যারিয়ার হিসেবে কাজ করবে। তাহলে 2 এবং 3 নাম্বার বাচ্চাটা ক্যারিয়ার হিসেবে কাজ করবে। এবার আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার বাচ্চাটা। 4 নাম্বার বাচ্চা কি হয়েছে? 4 নাম্বার বাচ্চাটা বাবার কাছে একটা সবুজ জিন পাইছে, সবুজ জিন যেটা ছিল হচ্ছে রিসেসিভ এবং যেটা খারাপ জিন ছিল। এবং মায়ের কাছ থেকে কি পাইছে? মায়ের কাছ থেকে একটা বেগুনি জিন পাইছে, যেটা ছিল রিসেসিভ এবং যেটা ছিল অসুস্থ। তাহলে 4 নাম্বার বাচ্চাটা বাবার কাছ থেকে একটা রিসেসিভ জিন পাইছে, মায়ের কাছ থেকে একটা রিসেসিভ জিন পাইছে, এবং 2টা রিসেসিভ জিন মিলে তার শরীর গঠিত হয়েছে, সেই বাচ্চাটার জন্ম হয়েছে, এবং 2টা রিসেসিভ জিনই খারাপ জিন। ইন এই দিস কেস, 2টা রিসেসিভ জিনই যখন খারাপ, তখন এই যে 4 নাম্বার বাচ্চাটা আছে, 4 নাম্বার বাচ্চা কি হবে? 4 নাম্বার বাচ্চা হবে হচ্ছে ওই ডিজিজে আক্রান্ত, এবং ওই বাচ্চাটা কি হবে? অসুস্থ। ঠিক আছে, এটা আমরা কিসের কথা বললাম? এটা আমরা বলতেছি হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস এর কথা, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস কথা। তাইলে এই যে বাচ্চাটার কথা বললাম যে বাচ্চাটা অসুস্থ হবে, তাহলে বাচ্চাটা কোন ডিজিজে অসুস্থ হইতে পারে? অটোজোমাল রিসেসিভ ডিজিজ কি হইতে পারে? বাচ্চাটার সিস্টিক ফাইব্রোসিস হইতে পারে, যেটা একটা অটোজোমাল ডিজিজ। যে সিস্টিক ফাইব্রোসিসের ক্যারিয়ার ছিল তার বাবা এবং মা দুইজনই। বাচ্চাটার কি হইতে পারে? বাচ্চাটার উইলসন ডিজিজ হইতে পারে, যে উইলসন ডিজিজটা হচ্ছে আমাদের একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। বাচ্চাটার কি হইতে পারে আরো? সিকল সেল অ্যানিমিয়া হইতে পারে, এটাও একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। বাচ্চাটার আরো কি হইতে পারে? স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি হইতে পারে, এটাও একটা কি রিসেসিভ ডিসঅর্ডার, যেটার ক্যারিয়ার ছিল বাবা মা, কিন্তু 4 নাম্বার বাচ্চাটা এই রোগটা নিয়ে জন্মগ্রহণ করবে। তাহলে এখন আমি যদি এটা বলতে চাই যে বাবা এবং মা যদি এই অটোজোমাল রিসেসিভ বিষয়টাকে আমি ডেসক্রাইব করি, তাহলে তাদের যে 4টা বাচ্চা হলো, 4টা বাচ্চার মধ্যে একজন বাচ্চা, এই বাচ্চাটা হচ্ছে কমপ্লিটলি সুস্থ। 1 নাম্বার বাচ্চাটা কমপ্লিটলি সুস্থ হয়েছে, 2 নাম্বার এবং 3 নাম্বার বাচ্চাটা ক্যারিয়ার হিসেবে জন্মগ্রহণ করছে, যেমন বাবা এবং মা ছিলেন, এবং 4 নাম্বার বাচ্চা যেটা আছে, 4 নাম্বার বাচ্চাটা টোটালি অসুস্থ হয়েছে। তাহলে এইটাকে আমি বলতে পারি এইভাবে, যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার যেটা আছে, অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারের চান্স হচ্ছে 25%। 25% এফেক্টেড হওয়ার চান্স, কারণ 4 জনে 1জন অসুস্থ। তাইলে 25% কি? 25% চান্স অফ এফেক্টেড, 25% বাচ্চা এফেক্টেড হইতে পারে, এটা আমি বলতে পারি। এরপরে বাবা এবং মা দুইজনই কি ছিল? ক্যারিয়ার ছিল, দুইজনই একই রকম অবস্থা ছিল। তো যেহেতু বাবা এবং মা দুইজনই ক্যারিয়ার স্টেটে ছিল, তাহলে এই ঘটনাটাকে আমি একটা বলতে পারি হোমোজাইগাস স্টেট। হোমোজাইগাস, কারণ দুইজনই ক্যারিয়ার ছিল, বাবা মা দুইজনই ক্যারিয়ার ছিল, সো একটা হোমোজাইগাস স্টেটের ঘটনা এখানে ঘটছে, এটা আমি বলতেই পারি। ঠিক আছে, এরপরে দেখো যে এখানে বাবাও ক্যারিয়ার ছিল, মাও ক্যারিয়ার ছিল। ইন দ্যাট কেস তো আমি এটা বলতে পারি যে এখানে 4 নাম্বার যে বাচ্চাটা হইলো, এটা কি ছেলে হইলো না মেয়ে হইলো আমি জানি না। সো ইন দ্যাট কেস আমি বলতেই পারি যে দুইজনের সাথে ক্যারিয়ার ছিল, সেখান থেকে দুইজনে এফেক্টেড হইতে পারে। তাহলে বোথ সেক্স এফেক্টেড হইতে পারে, বোথ সেক্স, বোথ সেক্স এফেক্টেড, এই কথাটা আমি এখান থেকে নিয়ে আসতে পারি, বলতে পারি। ঠিক আছে, এরপরে আমি আরো কি বলতে পারি? আমি বলতে পারি যে 4 জনে 4জনে 1জন এফেক্টেড হবে, যেটা আমি 25% প্রকাশ করছি, এটাকে আমি আরেকটা ভাষায় বলতে পারি যে প্রতি 4 জনে 1জন বাচ্চা অসুস্থ হবে বা এফেক্টেড হবে। ঠিক আছে, তাইলে এতক্ষণ পর্যন্ত 4টা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু বলে ফেলছি, এবং আমি বা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে 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 এটা দেখেছি যে নর্মালি এই সমস্যাগুলো বা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস এর প্রবলেমস গুলা সব থেকে বেশি হয় যে বিয়ে শাদীতে। সেই বিয়ে শাদীকে বলা হচ্ছে কনস্যান, কনস্যান, GUINEOUS, কনসাইগুনাস ম্যারেজ। ঠিক আছে, অর্থাৎ ওই যে আছে না চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই বোনের মধ্যে যে বিয়ে শাদী, অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে যে বিয়ে শাদী, এই বিয়ে শাদী গুলাতে সব থেকে বেশি ঘটনা ঘটে হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস এ আক্রান্ত হওয়ার সমস্যা বেশি হয়। ঠিক আছে, তাহলে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস এখান থেকে আমরা কি করলাম? পেডিগ্রি অ্যানালাইসিস করলাম, এবং পেডিগ্রি অ্যানালাইসিস করে বুঝলাম যে কেন 25% এফেক্টেড হবে, কেন 4 জনে 1জন এফেক্টেড হবে, কেন এটা হোমোজাইগাস স্টেট, কেন বোথ সেক্স এফেক্টেড হবে। ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা ডেসক্রিপশন তোমাকে কিন্তু বলতে হবে, না পারলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, এবং এরপরে তোমাকে বলবে যে তাহলে বাবা বা মা আমাকে কিছু অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস এর নাম বলো তো। আমরা তো কিছু নাম ছিলাম, একটা সিস্টিক ফাইব্রোসিস, উইলসন ডিজিজ, তারপর হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, তারপর হচ্ছে আমাদের স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, তারপর হচ্ছে আরো আছে থ্যালাসেমিয়া। ঠিক আছে,
থ্যালাসেমিয়া আছে, তারপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে গ্যালাক্টোসেমিয়া, ঠিক আছে, এরকম আরো অনেকগুলো আছে, ঠিক আছে। তো এই নামগুলোও কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের মুখস্থ করতে হবে বা আমাদের জানতে হবে। তো আমি আবার একটু কমেন্ট সেকশনে যাইতে চাই, কমেন্ট সেকশন গিয়ে দেখতে চাই যে এই যে আমরা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার সম্পর্কে কথাবার্তা বললাম, এই অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার সম্পর্কে কারো কোনো সমস্যা আছে কি না, ঠিক আছে। অটোজোমাল রিসেসিভ জিনিসটা ক্লিয়ার কিনা, যদি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারটা ক্লিয়ার থাকে, যদি এই পেডিগ্রি অ্যানালাইসিসটা বোঝা যায়, ইন দ্যাট কেস আমি অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারসে যাব, ঠিক আছে। ইজি জিনিসটা আমি আগে পড়ে নিলাম, ডমিনেন্ট ইজিক্যালি একটু কিন্তু টাফ হবে ডমিনেন্ট জিনিসটা। তো প্লিজ লেট মি নো, একটু কমেন্ট সেকশনে আমাকে বলো যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার যে পেডিগ্রি অ্যানালাইসিসটা হইলো, পেডিগ্রি অ্যানালাইসিসটা মোটামুটি ক্লিয়ার কিনা, এখন পারা যাবে কিনা, ঠিক আছে, অটোজোমাল রিসেসিভ এর বিষয়টা পারা যাবে কিনা। ওকে, শাহরিয়া খানম সূচনা বলছে হচ্ছে ক্লিয়ার। এতক্ষণ ধরে কি শুধু একজনের ক্লিয়ার হয়েছে, আর কারো ক্লিয়ার হয়নি? লাইভে তো অনেকজন আছে, 30 জন প্লাস লাইভে মোটামুটি আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, বাকিরা মনে হয় হচ্ছে কমেন্ট করতে লজ্জা পাচ্ছে। সমস্যা নেই, তো যেহেতু একজনের ক্লিয়ার হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে বাকিদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, ফারহাদ আহমেদ কমেন্ট করছে যে ক্লিয়ার ভাই, ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি কোথায়, ডমিনেন্টে চলে যাচ্ছি, ঠিক আছে। ডমিনেন্টের পেডিগ্রি অ্যানালাইসিস এখন আমরা করবো। ওকে, ডমিনেন্টের পেডিগ্রি অ্যানালাইসিস যখন আমরা করবো অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারস, তো এই জায়গাতে একটা কথা আমি বুঝতে পারতেছি যে ডমিনেন্ট, ঠিক আছে, ডমিনেন্ট, ডমিনেন্ট মানে কি, মানে হচ্ছে এখানে কেউ একজন ডমিনেন্স হচ্ছে, কেউ একজন ডমিনেন্স হচ্ছে, এবং যে ডমিনেন্স হচ্ছে সেই ডমিনেন্সের কারণে সে অলরেডি অসুস্থ হবে, ঠিক আছে। কি হবে, সে অলরেডি অসুস্থ হবে। তাহলে আমরা এখানে অ্যানালাইসিসের এই জায়গাতে যেহেতু লিখে রাখছি যে মায়ের পাশে আমরা লিখে রাখছি কি সুস্থ, যেহেতু মায়ের পাশে সুস্থ লিখে রাখছি, ইন দ্যাট কেস আমার বুঝতে হবে যে এখানে ডমিনেন্ট যে জিনগুলো আছে, ডমিনেন্ট যে জিনগুলো আছে, এই ডমিনেন্ট জিনগুলা অ্যাকচুয়ালি সুস্থ অসুস্থতার প্রতীক হিসেবে কাজ করতেছে। তার মানে তার মানে হোয়াট আই মিন টু সে, বাবার যে জিন আছে এইটা এবং এইটা, এই দুইটাই হচ্ছে ডমিনেন্ট জিন, এবং দুইটাই ডমিনেন্ট জিন, এবং বাবা হচ্ছে আলটিমেটলি অসুস্থ বা এফেক্টেড, ঠিক আছে। বাবা হচ্ছে আলটিমেটলি অসুস্থ বা এফেক্টেড, ঠিক আছে। আচ্ছা, কিসে এফেক্টেড? মনে করো যে আমি একটা নর্মালি বলি, মনে করো পলিসিস্টিক কিডনি ডিজিজ, ইজি এক্সাম্পল দিই, হ্যাঁ, পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজ হচ্ছে একটা আমাদের অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। তো আমরা মনে করি যে বাবা যিনি আছেন, বাবার হচ্ছে অলরেডি পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, এবং বাবার যে দুইটা জিন আছে, এই লালটা এবং মনে করো যে এই গোলাপিটা, এই দুইটাই হচ্ছে ডমিনেন্ট ডমিনেন্ট এবং এই দুইটাই হচ্ছে কি খারাপ জিন, এই দুইটাই ডমিনেন্ট এবং দুইটাই খারাপ, ঠিক আছে, দুইটাই খারাপ জিন। তার তুলনায় আদার হ্যান্ডে মায়ের যে দুইটা জিন আছে, সবুজ দুইটা জিন, এই দুইটা জিন রিসেসিভ হইলেও, এই দুইটা জিন রিসেসিভ হইলেও তারা দুইটাই কি, তারা দুইটা হচ্ছে ভালো জিন, তারা হচ্ছে ভালো জিন, সুস্থ জিন। তো দুইটা রিসেসিভ বা দুইটা রিসেসিভ সুস্থ জিন যখন মায়ের মধ্যে আছে, এই কারণে মা হচ্ছে সুস্থ। কিন্তু বাবার মধ্যে যে দুইটা ডমিনেন্ট জিন আছে, দুইটা ডমিনেন্ট জিনই খারাপ জিন, এই কারণে বাবা অসুস্থ এবং বাবার কি হয়েছে, পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়েছে। এরকম একজন বাবা এবং মা যখন আমরা ক্রস করাবো, ক্রস করায় আমরা দেখতে চাই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো আমরা আবার একটু ক্রস করাই, ঠিক আছে, আমরা আবার এখানে একটু ক্রস করাবো। ওকে, তো আমরা ক্রস করাই, তোমাদের খাতাপত্র থাকলে তোমরাও ক্রস করায় ফেলো। আমরা এরকম ক্রস করাচ্ছি, এই হলো একটা ক্রস হয়ে গেছে আমাদের। এরপর হচ্ছে আমাদের এই 3 নাম্বার ক্রস, এবং আমাদের 4 নাম্বার ক্রস হয়ে গেছে। এখন আমরা পেডিগ্রি অ্যানালাইসিসে যাব। প্রথম যে ক্রসটা হয়েছে, প্রথম ক্রসে বাবার কাছ থেকে একটা লাল রঙের জিন আসছে, বাবার কাছ থেকে একটা লাল রঙের জিন আসছে, এবং মায়ের কাছ থেকে আসছে কি, মায়ের কাছ থেকে আসছে একটা সবুজ রঙের জিন, মায়ের কাছ থেকে একটা সবুজ রঙের জিন আসছে। দেখো এই যে এই এই হচ্ছে প্রথম ক্রস, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ক্রস, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার ক্রস। এবার আমি হচ্ছে 2 নাম্বার ক্রস দেখবো। 2 নাম্বার ক্রস কোথায় হয়েছে, একটা লাল জিনের সাথে আবার একটা সবুজ জিন আসছে, ঠিক আছে। তাহলে আবার সেম, একটা লাল জিন বাবার কাছ থেকে আসছে 2 নাম্বার ক্রসে, এবং মায়ের কাছ থেকে একটা সবুজ জিন আসছে, তাহলে আমার দুইটা ক্রস হয়ে গেছে। এবার আমি 3 নাম্বার ক্রসে যাব, ঠিক আছে। এবার আমি কোথায় যাব, আমি হচ্ছে 3 নাম্বার ক্রসে যাব। ওকে, আমি হচ্ছে 3 নাম্বার ক্রসে যাব। 3 নাম্বার ক্রসে যদি যাই, 3 নাম্বার ক্রসে গিয়ে দেখতে পাচ্ছি এখানে যে বাবার কাছ থেকে একটা কি আসছে, বাবার কাছ থেকে এখানে একটা গোলাপি জিন আসছে, এবং মায়ের কাছ থেকে কি আসছে, মায়ের কাছ থেকে একটা সবুজ জিন আসছে।
মায়ের কাছ থেকে একটা সবুজ জিন আসছে, মায়ের কাছ থেকে একটা সবুজ জিন আসছে। এবং 4 নাম্বারে যদি আমি যাই, 4 নাম্বার, 4 নাম্বারে যদি আমি যাই, 4 নাম্বারে গেলে আবার মায়ের কাছ থেকে একটা গোলাপি জিন আসছে, মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে একটা গোলাপি জিন আসছে, এবং মায়ের কাছ থেকে কি আসছে, মায়ের কাছ থেকে আসছে হচ্ছে একটা, মায়ের কাছ থেকে আসছে হচ্ছে একটা আমাদের সবুজ জিন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা কি বললাম একটু আগে, ডমিনেন্টের কথা আমরা কি বলছিলাম, ডমিনেন্সের কথা আমরা এখানে বলতেছিলাম যে আমাদের এখানে বাবা যিনি আছেন, বাবা হচ্ছে অসুস্থ। ঠিক আছে, বাবা অসুস্থ। বাবার কি হয়েছে, বাবার হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়েছে, বাবার পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়েছে, সো এই কারণে হচ্ছে বাবা অসুস্থ, সমস্যা নাই। এবং মা হচ্ছে সুস্থ, মায়ের কাছে কি আছে, মায়ের কাছে হচ্ছে দুইটাই কি আছে, দুইটা হচ্ছে রিসেসিভ জিন নিয়ে মা আমাদের এখানে আছে। ঠিক আছে, এখন বাবা যে অসুস্থ, বাবার যে দুইটা জিন আছে, একটা হচ্ছে আমাদের লাল জিন আর একটা হচ্ছে আমাদের কি জিন, আর একটা হচ্ছে গোলাপি জিন। ঠিক আছে, এখন এই যে আমরা একটু আগে বললাম যে বাবার ক্ষেত্রে বা বাবার কাছে দুইটাই হচ্ছে আমাদের কি, দুইটাই হচ্ছে আমাদের কি বলে, দুইটাই হচ্ছে আমাদের ডমিনেন্ট জিন। বাট তোমরা একটা জিনিস নর্মালি চিন্তা করো, সেটা হচ্ছে যে দুইটা ডমিনেন্ট জিন এখানে কি থাকা দরকার আছে কোনো, মানে আমাদের একটা ডিজিজ প্রকাশ পাওয়ার জন্য দুইটা ডমিনেন্ট জিন থাকার কি কোনো দরকার আছে? কারণ তোমার ক্ষেত্রে একটু আগে আমি যখন এক্সাম্পল দিচ্ছিলাম যে তোমার কাছে একটা ডমিনেন্ট ফ্যাক্টর আছে হ্যাপিনেস, এবং এই একটা ডমিনেন্ট ফ্যাক্টর থাকলেই তোমার আরেকটা যে ফ্যাক্টর আছে যেটা হচ্ছে তোমার রিসেসিভ ফ্যাক্টর, সেটাকে দমায় রাখতে পারতেছিল। অর্থাৎ কোনো কিছু প্রকাশিত হওয়ার জন্য আমাকে খুব দরকার আছে যে আমি দুইটা ডমিনেন্ট ফ্যাক্টর রাখবো, আমার কি এটা খুব দরকার আছে? আমার তো খুব দরকার নাই। তাহলে ইন দ্যাট কেস এই জায়গাতে আমি যে বললাম যে, আমি যে বললাম যে এখানে দুইটাই ডমিনেন্ট ফ্যাক্টর আছে, বাবার ক্ষেত্রে দুইটা জিনিস ডমিনেন্ট, আমি এখানে কমেন্টস চেক করতেছিলাম, কেউ আমাকে এই কোশ্চেনটা করলো না যে ভাইয়া এখানে দুইটা ডমিনেন্ট থাকার কি দরকার, একটা ডমিনেন্ট থাকলে যে কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু দুইটা ডমিনেন্ট জিন আসবে না বাবার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে একটা ডমিনেন্ট খারাপ জিন আসবে, যে একটা ডমিনেন্ট জিনই কি করবে, রিসেসিভ এর উপরে রাজত্ব করবে। যেমন তোমার হচ্ছে হ্যাপিনেস রাজত্ব করতেছিল কার উপরে, স্যাডনেস এর উপরে। সো কোনো কিছু প্রকাশ পাওয়ার জন্য আমার কিন্তু দুইটা ডমিনেন্ট থাকার দরকার নেই, একটা ডমিনেন্টই মোর দ্যান ইনাফ। এখন যদি আমি পেডিগ্রি অ্যানালাইসিসে যাই, পেডিগ্রি অ্যানালাইসিসে গেলে আমি দেখতে পারবো কি, আমার এখানে, আমার এখানে একটা লাল জিন আসছে আর একটা মায়ের কাছ থেকে কি আসছে, সবুজ জিন আসছে। তাইলে যখন আমার একটা লাল জিন আসলো বাবার কাছ থেকে যেটা হচ্ছে ডমিনেন্ট খারাপ জিন, এবং মায়ের কাছ থেকে একটা সবুজ জিন আসলো যেটা রিসেসিভ ভালো জিন, তাহলে আলটিমেটলি যে আমাদের 1 নাম্বার বাচ্চা হয়েছে, এই 1 নাম্বার বাচ্চা কি হবে, 1 নাম্বার বাচ্চা হবে এফেক্টেড, এফেক্টেড বাচ্চা হবে। এই বাচ্চার কি হবে, এই বাচ্চারও পলিসিস্টিক কিডনি ডিজিজ হবে, কারণ বাবার যে লাল খারাপ ডমিনেন্ট জিনটা আছে, এই ডমিনেন্ট জিনটা সবুজ রিসেসিভের উপরে কি করে ফেলছে, আপার হ্যান্ড নিয়ে নিছে। এবার আমি যদি 2 নাম্বার বাচ্চার কাছে যাই, 2 নাম্বার বাচ্চার কাছে যাই, 2 নাম্বার বাচ্চারও কি হয়েছে, বাবার কাছ থেকে কি পাইছে, বাবার কাছ থেকে লাল জিন পাইছে, মায়ের কাছ থেকে একটা সবুজ জিন পাইছে, সেম ঘটনা। তাহলে 2 নাম্বার বাচ্চা যেটা আছে, এই 2 নাম্বার বাচ্চাও কি হবে, 2 নাম্বার বাচ্চাও এফেক্টেড হবে। তাহলে অলরেডি আমি কি পেয়ে গেলাম, আমি ডমিনেন্ট ডিজিজের ক্ষেত্রে দুইটা বাচ্চা কিন্তু এফেক্টেড পেয়ে গেলাম। এবার আমি 3 নাম্বার বাচ্চার কাছে যাবো, 3 নাম্বার বাচ্চার কাছে যদি যাই, 3 নাম্বার বাচ্চার কাছে আমি গিয়ে দেখবো যে বাবার যে জিনটা আছে, অর্থাৎ এই গোলাপি রঙের জিনটা, এবং এখান থেকে একটা গোলাপি জিন পাইছে, মায়ের কাছ থেকে একটা সবুজ রঙের জিন পাইছে। তাইলে গোলাপি যে জিনটা ছিল, গোলাপি জিনটা কি ছিল, বাবার রিসেসিভ ছিল। ঠিক আছে, গোলাপি জিনটা বাবার রিসেসিভ ছিল, এটা তো ভালো জিন ছিল। মায়ের যে সবুজ জিনটা ছিল এটাও ভালো জিন, তাহলে দুইটা ভালো জিন পাইছে। তাহলে এই যে বাচ্চাটা আছে 3 নাম্বার বাচ্চা, এই বাচ্চাটা কি, এই বাচ্চাটা ক্যারিয়ারও হবে না, এই বাচ্চাটা এফেক্টেডও হবে না। তাহলে বাচ্চাটা হবে কি, কমপ্লিটলি সুস্থ বাচ্চা। 3 নাম্বার বাচ্চাটা কমপ্লিটলি সুস্থ বাচ্চা হবে। 4 নাম্বার বাচ্চা যদি আমরা দেখি, 4 নাম্বার বাচ্চার ক্ষেত্রেও সেম, এটাও কি হবে, এটাও কমপ্লিটলি সুস্থ বাচ্চা হবে, কারণ বাবার কাছ থেকে সে একটা রিসেসিভ ভালো গোলাপি জিন পাইছে, মায়ের কাছ থেকে একটা সবুজ রঙের ভালো রিসেসিভ জিন পাইছে, তো দুইটাই ভালো জিন। তো এই ক্ষেত্রে 4 নাম্বার বাচ্চাটাও আমাদের ক্যারিয়ার হবে না, আমাদের 4 নাম্বার বাচ্চাটাও কি হবে না, এফেক্টেড হবে না। এখন এই যে পেডিগ্রি অ্যানালাইসিসটা হইলো, পেডিগ্রি অ্যানালাইসিস আমরা কি দেখলাম, পেডিগ্রি অ্যানালাইসিস দেখলাম যে অটোজোমাল ডমিনেন্টের ক্ষেত্রে 4 জনে কি হইলো, 4 জনে 2জন বাচ্চা এফেক্টেড হয়েছে। 4 জনে 2জন বাচ্চা যদি এফেক্টেড হয়, তাহলে এটার চান্স আমি বলতে পারি কত, 50%। তাইলে আমি যদি এখন একটু কম্পেয়ার করতে চাই অটোজোমাল রিসেসিভের সাথে, ইন দ্যাট কেস অটোজোমাল রিসেসিভে যেখানে 25% এফেক্টেড হচ্ছিল, সেখানে আমাদের অটোজোমাল ডমিনেন্টে এফেক্টেড হইলো কত পার্সেন্ট, 50%। অটোজোমাল রিসেসিভে যেখানে আমাদের হচ্ছে 4 জনে 1জন এফেক্টেড হচ্ছিল, অটোজোমাল ডমিনেন্টে আমাদের 4 জনে 2জন এফেক্টেড হইলো। ঠিক আছে, এবং এই জায়গাতে যদি আমরা একটা স্পেশালাইজড জিনিস দেখতে চাই, যে অটোজোমাল রিসেসিভে আমাদের দুইটা ক্যারিয়ার স্টেট ছিল, বাট অটোজোমাল ডমিনেন্টে আমাদের কিন্তু কোনো ক্যারিয়ার স্টেট নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে, নো ক্যারিয়ার স্টেট, নো ক্যারিয়ার স্টেট, এটা কিন্তু জিজ্ঞাসা করে। ঠিক আছে, এটা পরীক্ষা হলে জিজ্ঞাসা করবে যে কোনো ক্যারিয়ার স্টেট নাই কেন।
ঠিক আছে, বা কোথায় কোনো ক্যারিয়ার স্টেট নেই, অটোজোমাল ডমিনেন্ট নাকি অটোজোমাল রিসেসিভ। এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাবা কমপ্লিটলি অসুস্থ, মা কমপ্লিটলি সুস্থ, তাহলে দুইজন দুই রকম জিনিস না। আগেরটাতে অর্থাৎ আমাদের অটোজোমাল রিসেসিভে বাবাও ক্যারিয়ার ছিল, মাও ক্যারিয়ার ছিল, দুইজন সেম টাইপের জিনিস ছিল জন্য আমরা হোমোজাইগাস বলতেছিলাম। কিন্তু পরেরটাতে আমাদের বাবা যিনি আছেন, বাবা অসুস্থ, মা কমপ্লিটলি সুস্থ, তো দুইজন কি দুইজনের অপোজিট। এই কারণে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে একটা হেটারোজাইগাস স্টেট। হেটারোজাইগাস স্টেট। তাইলে এখন যদি তোমাকে কোশ্চেন করে, যে আচ্ছা ঠিক আছে বলো তো, যে তুমি আমাকে অটোজোমাল ডমিনেন্ট এবং অটোজোমাল রিসেসিভ যে ডিসঅর্ডার্স গুলো আছে, এই ডিসঅর্ডার্স এর ক্যারেক্টারিস্টিক্স বলো, তুমি 4 থেকে 5টা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবে না, মুখস্থ করার কোনো দরকার আছে? দরকার নাই তো। যেমন মনে করো আমি যদি এখন এটাই বলো, অটোজোমাল ডমিনেন্ট যেটা সেটা ক্যারেক্টারিস্টিক্স কি, এটা একটা হেটারোজাইগাস স্টেট, 4 জনে 2জন এফেক্টেড হবে, 50% স্টেট থাকবে, তারপর এখানে কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না, এটা হচ্ছে অন্যতম একটা রেয়ার কজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেয়ার, ঠিক আছে, রেয়ার ডিজিজ। আমি কিন্তু 5টা এখান থেকে বলে ফেলাম, তোমার কিন্তু মুখস্থ করার দরকার নেই। এবং যে 5টা কথা আমি এখানে বললাম, এই 5টাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যদি পরীক্ষার খাতায় 5টা লিখতে পারো, তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। উল্টাপাল্টা কথা লেখার থেকে মিনিংফুল কম কথা লেখা কিন্তু অনেক বেটার, অনেক বেটার, ঠিক আছে, অনেক বেটার, অনেক বেটার। এখন আমি বলি যে এখানে আমরা একটা ডিজিজের কথা বলছি অটোজোমাল ডমিনেন্ট, যেটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এরকম আমাদের অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ আর কি কি হইতে পারে? অটোজোমাল ডমিনেন্ট ডিজিজের মধ্যে আমাদের হইতে পারে হচ্ছে হান্টিংটন ডিজিজ, ঠিক আছে, হান্টিংটন ডিজিজ হইতে পারে। তারপরে আমাদের কি হইতে পারে, তারপরে আমাদের হইতে পারে হচ্ছে টিউবারকুলার স্ক্লেরোসিস হইতে পারে একটা ডিজিজ। তারপরে মারফান সিনড্রোম একটা ডিজিজ হইতে পারে। তারপরে আর কি হইতে পারে, আর হচ্ছে আর অনেক কঠিন কঠিন কিছু নাম হইতে পারে, আমি কমন নামগুলো তোমাদেরকে বললাম, ঠিক আছে। তাইলে তোমাদের এখান থেকে কোশ্চেন্স কি কি হইতে পারে ভাইবাতে, আমি সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে এই অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এইখান থেকে তোমাকে বলবে যে তুমি ক্যারেক্টারিস্টিক্স গুলো বলো, প্রত্যেকটার 5টা ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে বলে দিচ্ছে অলরেডি। এরপরে তোমাকে কোশ্চেন করতে পারে যে তুমি আমাকে বলো, তুমি আমাকে অটোজোমাল ডমিনেন্ট এবং অটোজোমাল রিসেসিভের ডিফারেন্স বলো। ডিফারেন্স মানে এই পাশে তুমি 5টা কথা বলবা, এই পাশে 5টা কথা বলবা, এটা অলরেডি তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। এরপরে তোমাকে বলতে পারে যে আমাকে তুমি কিছু অটোজোমাল রিসেসিভ ডিজিজের নাম বলো। এই যে এখানে অলরেডি আমি ডিজিজের নামগুলো বলে দিচ্ছি। তারপরে তোমাকে বলতে পারে যে অটোজোমাল ডমিনেন্ট কিছু ডিজিজের নাম বলো। অলরেডি আমরা এখানে অটোজোমাল ডমিনেন্ট ডিজিজের নামও কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। তাইলে আমাদের এখন পর্যন্ত কিন্তু কি কি কমপ্লিট হইলো, অটোজোমাল ডমিনেন্ট এবং অটোজোমাল রিসেসিভ, এই দুটো জিনিস মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিজিজ এবং হচ্ছে এক্স লিঙ্কড কি আছে, রিসেসিভ ডিজিজ। এই দুটো জিনিস থেকে আমাদের কি কি জিজ্ঞাসা করতে পারে। এখান থেকে আর কিচ্ছু লাগে না আমাদের, এখান থেকে শুধুমাত্র তোমাকে জিজ্ঞাসা করবে যে এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিসঅর্ডারস এর নাম বলো, ঠিক আছে। সো এক্স লিঙ্কড ডমিনেন্ট যে ডিসঅর্ডারটা আছে, এটার একটাই এক্সাম্পল আমাদের আছে, এটার নাম বলতে পারলে টিচারটা খুশি, সেটাকে আমরা বলি হচ্ছে ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট রিকেটস, ঠিক আছে। এটা খুবই 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 রেয়ার, যে কারণে টিচাররা এটার ভিতরে যায়। এটা হচ্ছে এক্স লিঙ্কড ডমিনেন্ট ডিসঅর্ডার, ঠিক আছে, খুবই 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 রেয়ার এইটা। আর এক্স লিঙ্ক রিসেসিভ থেকে কি জিজ্ঞাসা করবে, এখানেও সেম কোশ্চেন যে বাবা তোমার কাছে আমি খুব বেশি জিনিস চাই না, তুমি আমাকে এক্স লিঙ্ক রিসেসিভ কিছু ডিজিজের নাম বলো, এক্স লিঙ্ক রিসেসিভ কিছু ডিজিজের নাম বলো। তো তোমাকে যদি এক্স লিঙ্ক রিসেসিভ কিছু ডিজিজের নাম বলো, তুমি কি বলো? একটা আছে দেখো, খুব সুন্দর নাম, একটা আমরা হচ্ছে ডাচিন মাস্কুলার অ্যাট্রফি, ঠিক আছে, এটা আমার একটা ডিজিজ হইতে পারে। তারপরে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস যেটা আছে, হ্যাঁ, ডায়াবেটিস ইনসিপিটাস একটা আমার ডিজিজ হইতে পারে এখানে। তারপরে হচ্ছে আমাদের ফ্র্যাজাইল এক্স সিনড্রোম হইতে পারে, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। একটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার হইতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের হিমোফিলিয়া এ এন্ড বি হইতে পারে, হিমোফিলিয়া হিমোফিলিয়া এ এন্ড বি এটা একটা এক্সাম্পল হইতে পারে। সো এক্স লিঙ্ক ডমিনেন্টের এক্সাম্পল হচ্ছে একটা ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস, এবং এক্স লিঙ্ক রিসেসিভের এক্সাম্পল হচ্ছে অনেকগুলো হইতে পারে, যেমন ডোসিন মাস্কুলার অ্যাট্রফি হইতে পারে বা ডিস্ট্রফি হইতে পারে, ডায়াবেটিস ইনসিপিটাস, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, তারপর হচ্ছে হিমোফিলিয়া এ এন্ড বি, এই জিনিসগুলো কিন্তু হইতে পারে। সো এগুলোর এক্সাম্পল বলতে পারলেই টিচাররা অনেক 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 খুশি। সো আমরা এখন পর্যন্ত কিন্তু জেনেটিক ডিসঅর্ডারস এর মধ্যে এই টোটাল সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটাকে কমপ্লিট করে ফেলছি। মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডারস এর মধ্যে কি আছে? মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডারস এর মধ্যে হচ্ছে ক্লেফট লিপ, কি আছে? মাল্টিফ্যাক্টরিয়াল মানে এখানে এনভায়রনমেন্ট ইনভলভ আছে। এটা হচ্ছে ক্লেফট লিপ, কনজেনিটাল হার্ট ডিজিজ, পাইলোরিক স্টেনোসিস, ডায়াবেটিক মেলাইটাস, হাইপারটেনশন এন্ড হচ্ছে করনিক হার্ট ডিজিজ, ঠিক আছে। ক্রনিক না, করোনারি হার্ট ডিজিজ, এটা হচ্ছে করোনারি, সিএইচডি হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। সো মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডারস, এখানে আমাদের প্যাথোলজিতে ডিটেইলস কিছু লাগবে না, শুধু এক্সাম্পল জানতে চাই। রিটার্নেও এক্সাম্পলস গুলো আসে, এক্সাম্পল বললে মোর দেন এনাফ, ঠিক আছে। কিন্তু সমস্যা হয় হচ্ছে আবার এই জায়গাতে, সাইটোজেনিক ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। এখানে তোমাদের বলবে যে আমাকে নামগুলো বলো। সো সাইটোজেনিক ক্রোমোজোমাল ডিসঅর্ডারস এর নাম যখন তুমি বলবা, তখন তুমি কি বলবা? তুমি বলবা হচ্ছে ট্রাইজোমি 21,
ট্রাইজোমি 21, ট্রাইজোমি 18, ট্রাইজোমি 13। আমি একবারে লিখছি, তো আমি একবারে লিখছি জন্য তুমি আবার একবারে টিচারকে বলে দিও না যে ট্রাইজোমি 21 মানে ট্রাইজোমি 21, 18, 13 এইভাবে কিন্তু বলা যাবে, ঠিক আছে? বলতে হবে এইভাবে যে ট্রাইজোমি 21, ট্রাইজোমি 18, ট্রাইজোমি 13। এখন এগুলো যখন বলবো তখন বলবো যে এগুলো আরেকটা নাম আছে, নামগুলো আমাকে বলো। ট্রাইজোমি 21 যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ডাউন সিনড্রোম। কি বলি? ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম বলি। তারপর ট্রাইজোমি 18 যেটা আছে 18, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডওয়ার্ড সিনড্রোম, অ্যাডওয়ার্ডস সিনড্রোম, অ্যাডওয়ার্ড সিনড্রোম। এবং ট্রাইজোমি 13 যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে পাটাও সিনড্রোম, PATAU, পাটাও সিনড্রোম, পাটাও সিনড্রোম বলে এটাকে, ঠিক আছে? এখন এইগুলা কি আসে? এগুলো হচ্ছে এমসিকিউ তে আসে, যে ট্রাইজোমি 21 এর নাম কি, তারপর হচ্ছে ট্রাইজোমি 18 এর নাম কি, ট্রাইজোমি 13 এর নাম কি। এগুলো না পরীক্ষাতে এমসিকিউ তে আসে, অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে, এই জিনিসগুলো একটু বলতে পারতে হবে, ঠিক আছে? এখন এই যে বললাম যে আমরা একটু আগে বলে আসছি যে সাইটোজেনিক বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম দুইটা জিনিসকে ইনভলভ করবে। সেই ক্ষেত্রে আমাদের যে ট্রাইজোমির কথাবার্তা বললাম, এই ট্রাইজোমি বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে অটোজোম গুলো আছে, ট্রাইজোমি বলতে আমাদের কিন্তু ইনভলভ করবে হচ্ছে অটোজোমকে। আর আমাদের পরবর্তীতে যে কিছু ক্লিনফ্লিন্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, তারপর হচ্ছে হার্মাফ্রয়েডিটিজম এন্ড হচ্ছে সিউডো হার্মাফ্রয়েডিটিজম, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো অর্থাৎ এই তিনটা ডিজিজ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি, এগুলো হচ্ছে ইনভলভ করে আমাদের সেক্স ক্রোমোজোমকে, সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? সেক্স ক্রোমোজোমকে তারা হচ্ছে ইনভলভ করে, ইনভলভ, ইনভলভ। সো টিচারকে তুমি যখন বলবা, টিচারকে বললে একটু সুন্দর করে ক্লাসিফিকেশন ওয়াইজ বললে টিচার খুশি হবে যে স্যার বা ম্যাডাম, জেনেটিক ডিসঅর্ডারস এর মধ্যে আমাদের আছে হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার, মাল্টিফ্যাক্টোরিয়াল এবং সাইটোজেনিক বা ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। ক্রোমোজোমাল ডিসঅর্ডারস মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে ইনভলভিং দ্য অটোজোম, তার মধ্যে তিনটা, ট্রাইজোমি 21, ট্রাইজোমি 18, ট্রাইজোমি 13। এবং এরপরে আছে হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, ইনভলভিং দ্য সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের মধ্যে কারা কারা আছে? আছে হচ্ছে আমাদের ক্লিনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, হার্মাফ্রয়েডিটিজম এন্ড সিউডো হার্মাফ্রয়েডিটিজম, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা ছিল। আর আমাদের মোটামুটি আমি আর বেশি সময় নিব না, 5 মিনিট সময় নিব। বাট তার আগে আমি একটু কমেন্ট সেকশনটা চেক করে আসি যে আর কোনো কোয়েশ্চেন্স এখানে আসছে কি না। ওকে, সো এখন পর্যন্ত আর কোনো কোশ্চেন্স আসে নাই। সো আমি মনে করতেছি যে আমি এতক্ষণ পর্যন্ত যা যা বলছি সবকিছুই মনে হয় মোটামুটি তোমরা বুঝছো। তারপরও যারা হচ্ছে ইয়া দেখতেছো, লেকচার দেখতেছো, তারা যদি আমাকে একটু তারপরে বলতা যে জি ভাইয়া আপনি এতক্ষণ পর্যন্ত যা যা বলছেন আমরা মোটামুটি বুঝছি, ইন দ্যাট কেস আমি আর 5 মিনিট কথাবার্তা বলে আজকে জেনেটিক্স টপিকটা শেষ করে দিতাম, ঠিক আছে? তো আমি আজকে জেনেটিক নিয়ে যতটুকু কথাবার্তা বলবো বা বলতেছি, এর বাইরে তোমাদের আর কোনো কিছুই লাগবে না, ঠিক আছে? কোনো কিছুই লাগবে না। ফোর্থ ইয়ার মোটামুটি তোমাদের এগুলো দিয়ে হয়ে যাবে, এবং এরপর তো আমি রবিনসন মার্কিং দিব। তার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে লেকচারটা হচ্ছে, এই লেকচারটা হচ্ছে একটা ডেমো ক্লাস হচ্ছে আমাদের নিউ থার্ড ইয়ার এবং নিউ ফোর্থ ইয়ারের জন্য জেনারেল প্যাথোলজি ব্যাচ রানিং। তো এই লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইন দ্যাট কেস তোমরা হচ্ছে আমাদের জেনারেল প্যাথোলজি ব্যাচে এনরোল হইতে পারো। যদি ফোর্থ ইয়ার বা ওল্ড ফোর্থ ইয়ারে কেউ দেখো, ওল্ড ফোর্থ ইয়ারের জন্য হচ্ছে সিস্টেমিক এন্ড ক্লিনিক্যাল প্যাথোলজি লেকচার রানিং বা ব্যাচ রানিং, তো তোমরা চাইলে ওইখানেও এনরোল হইতে পারো। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ডেমো এবং ফ্রি ক্লাস ছিল, সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? আচ্ছা, এখন পর্যন্ত আমি কোনো ইয়া দেখতে পারি নাই। আমি দেখতে পাচ্ছি নাফিজা মালিহাত, মেহনাজ ঐশী এবং আরো কিছু লোকজন এখানে দেখতেছে। তো আমি যেহেতু কেউ কমেন্ট করতেছে না, তো হচ্ছে মৌনতা সম্মতির লক্ষণ চিন্তা করেই আমি ধরে নিচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা যা বলছি মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কয়েকটা সিনড্রোম নিয়ে কথা বলবো। এই সিনড্রোম গুলোর শর্ট নোট প্যাথোলজিতে আছে, ঠিক আছে? এবং সেই সিনড্রোম গুলা কি, একটা হচ্ছে আমাদের ডাউন সিনড্রোম, একটা হচ্ছে আমার ক্লিন ফিল্টার সিনড্রোম, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে টার্নার সিনড্রোম, ঠিক আছে? আমি কেন বলছি, আমি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখানে শাহরিয়া খানম সূচনা কমেন্ট করছে, জি ভাইয়া বুঝেছি। তো সূচনা ইজ ভেরি অ্যাটেন্টিভ, বোঝা যাচ্ছে সে মোটামুটি কমেন্ট গুলা করতেছে, আমার কথাবার্তা শুনতেছে। তাহলে সূচনার কাছে এক্সপেকটেশন থাকবে। আচ্ছা, তাহসিন তিশা কমেন্ট করছে যে বুঝছি ভাইয়া। তো তাহসিন তিশা এবং সূচনার কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে তোমরা যে ক্লাসের নোট নিচ্ছ, ক্লাস শেষ হইলে গ্রুপে এই নোট গুলাকে পোস্ট করবা, ঠিক আছে? তাহলে আমি ওখানে দেখে আমি বলে দেবো যে তোমাদের নোট নেওয়াতে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? র্যামফিন মেডিভার্স এই ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করিও। আমি আর 5 মিনিটে এটা শেষ করে দিচ্ছি। এখন কেন 5 মিনিটের কথা বলছি, বিকজ ডাউন সিনড্রোম তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়েছে। তোমরা যদি হচ্ছে ফোর্থ ইয়ারে থাকো, ইন দ্যাট কেস হচ্ছে ফরেন্সিক মেডিসিনও তোমাকে এগুলো পড়ানো হয়েছে। এই কারণে আমি জাস্ট সিম্পল রিক্যাপ করবো যে প্যাথোলজিতে তোমাকে কি জিজ্ঞাসা করতে পারে এখান থেকে। তো প্রথম কথা হচ্ছে তোমাকে, এই যে ডাউন সিনড্রোম আছে, বলবো যে ডাউন সিনড্রোম কিসের এক্সাম্পল? ডাউন সিনড্রোম কিসের এক্সাম্পল আমরা পড়লাম? ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের সাইটোজেনিক বা ক্রোমোজোমাল ডিসঅর্ডারস এর এক্সাম্পল, যেটা কি করতেছিল আমাদের ইনভলভিং দ্য অটোজোমস, যেটা কি ছিল ট্রাইজোমি 21 ছিল আমাদের ডাউন সিনড্রোম। এই যে বারে বারে বলতেছি ট্রাইজোমি 21, ট্রাইজোমি 21, এই জিনিসটাকে বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়?
ঠিক আছে। ট্রাইজমি 21 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ট্রাইজমি 21 বলতে ট্রাইজমি 21 বলতে আমাদের অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ক্রোমোজোমাল যে ডিফেক্ট নিয়ে আমরা এত সময় ধরে কথা বলতেছি, এই ক্রোমোজোমাল ডিফেক্টের যে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ক্রোমোজোমাল ডিফেক্টকে প্রকাশ করি, সেই ল্যাঙ্গুয়েজটার প্রকাশিত রূপ হচ্ছে আমাদের ট্রাইজমি 21। ঠিক আছে। এবং এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ। ঠিক আছে। ক্যারিওটাইপ। নাও কোশ্চেন ইজ ভাইয়া, হোয়াট ইজ ক্যারিওটাইপ অর হোয়াট ইজ ক্যারিওটাইপিং? ক্যারিওটাইপ অর ক্যারিওটাইপিং বিষয়টা হচ্ছে স্টাডি অফ দ্য ক্রোমোজোম। স্টাডি অফ দ্য ক্রোমোজোম। ঠিক আছে। যেমন তোমার ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, বা হচ্ছে তোমার বাইরের দেশের ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে ইংলিশ, ইন দ্যাট ওয়ে ক্রোমোজোমের যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ক্রোমোজোমের ল্যাঙ্গুয়েজ আমরা যেটাতে স্টাডি করি সেটাকে বলেছি আমরা ক্যারিওটাইপ। তো প্যাথোলজিতে তোমাকে মাস্ট জিজ্ঞাসা করবে যে ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ কত। ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ হচ্ছে ট্রাইজোমি 21, বা এটাকে আরো ডিটেলসে বলতে গেলে 47XY বা 47XX। এতটুকু তোমার হয়ে গেছে। বা যদি শর্ট নোট আসে তাহলে সেই ক্ষেত্রে ডাউন সিনড্রোমে তুমি কি কি লিখবা? শর্ট নোট যদি আসে ইন দ্যাট কেস তোমাকে লিখতে হবে যে ডাউন সিনড্রোমের ট্রাইজোমি 21 বলা হয়, এটা ক্যারিওটাইপ লিখতে হবে, এবং এরপরে ডাউন সিনড্রোমের ফিচার্স তোমাকে লিখতে হবে, কোনো ছবি আঁকানোর দরকার নেই। ফিচার্স তুমি যদি লিখতে চাও তাহলে ফিচার্স কি আছে? সিঙ্গেল পামার ক্রিজ, মানে যে আমাদের এখানে পামার ক্রিজ দুইটা থাকে, এই বাচ্চার পামার ক্রিজ থাকবে হচ্ছে কয়টা? একটা পামার ক্রিজ থাকবে। তারপরে মুখ, তারপরে কান, এগুলো সব ছোট ছোট থাকবে। তারপরে হচ্ছে মাসল টোন যেটা আছে, মাসল টোন অনেক হচ্ছে কম থাকবে। ঠিক আছে। হাইপোটোনিয়া থাকবে। তারপরে হচ্ছে কি হবে? তার যে নাক এবং মুখ আছে এগুলা কি হবে? এগুলো হচ্ছে ফ্ল্যাটেন্ড নোজ, ফ্ল্যাটেন্ড আইস, এগুলো থাকবে। ঠিক আছে। তারপরে হচ্ছে চোখগুলো একটু কেমন কেমন যেন থাকবে, যেটাকে আমরা বলে হচ্ছে আপওয়ার্ড স্ট্যান্টিং অফ দ্য আইস। ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি থাকবে? তারপরে হচ্ছে তার এক্সেস স্কিন অ্যাট দ্য নেপ অফ দ্য নেক। এই যে নেপ অফ দ্য নেক যেটা আছে, এই জায়গাতে ওই বাচ্চাটার স্কিন অনেক বেশি থাকবে। তারপরে তার যে হাত পা আছে এগুলো খুব ছোট ছোট হবে, শর্ট হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার্স। এই যে ফিচার্স গুলো আছে, এই ফিচার্স গুলা তুমি যদি হচ্ছে লিখতে পারো ইন দ্যাট কেস মোর দ্যান। এবং আরো কি থাকবে? মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশন থাকবে, রিটার্ডেশন। হ্যাঁ, আমি একটা বাচ্চা পাইছিলাম ওয়ার্ডে, আমি যখন তোমাদের লেভেলে ছিলাম আর কি, থার্ড ইয়ারে যখন ছিলাম, তখন একটা ডাউন সিনড্রোমের বাচ্চা পেয়েছিলাম। হ্যাঁ, আমি এটা হচ্ছে ইয়েতে, মানে নতুন একটা বাচ্চা আসছে ওয়ার্ডে, পেডিয়াট্রিক্স ওয়ার্ডে, আমি দেখে আমার কাছে কেন যেন বলছে ডাউন সিনড্রোম। আমি বলছি স্যার এটা কি ডাউন সিনড্রোম? এটা তো নর্মাল বাচ্চা মনে হচ্ছে না। স্যার তো ব্যাপক খুশি হয়ে গেছে, আরে তুমি কেমন বুঝলা কেবল থার্ড ইয়ার এই বাচ্চাটা হচ্ছে ডাউন সিনড্রোম? ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, ক্লিনিক্যাল আইকে শার্পেন করতে হবে। সেটা কি থাকবে? মেন্টাল রিটার্ডেশন থাকবে, হাইপোটোনিয়া থাকবে। তারপরে তার আর কি থাকতে পারে? আম্বিলিকাল হার্নিয়া থাকতে পারে। আম্বিলিকাল হার্নিয়া। আম্বিলিকাল হার্নিয়া থাকতে পারে। ঠিক আছে। এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ডাউন সিনড্রোমের ফিচার্স। এরপরে আমি যদি আসি ক্লিন ফিল্টার সিনড্রোম, এখানে টিচাররা একটা কথা শুনতে খুবই পছন্দ করে, সেটা হচ্ছে ক্লিন ফিল্টার সিনড্রোমের ক্যারিওটাইপিং হচ্ছে 47XXY। ঠিক আছে। 47XXY। এখানে টিচাররা শুনতে যেটা পছন্দ করে সেটা হচ্ছে এই ক্লিন ফিল্টার সিনড্রোমের যে মানুষটা থাকে সে অ্যাকচুয়ালি হচ্ছে মেল। সে কি? সে অ্যাকচুয়ালি মেল, অর্থাৎ সে অ্যাকচুয়ালি পুরুষ। সে অ্যাকচুয়ালি পুরুষ, কিন্তু বাট সে রিসেম্বল লাইক ফিমেল। ঠিক আছে। সে অ্যাকচুয়ালি পুরুষ, সে হচ্ছে, আমরা কি পড়তেছি? ক্লিন ফিল্টার সিনড্রোম। দেখো কেন এখানে সেক্স আলাদা করে দেওয়া হয়েছে। যে ক্লিন ফিল্টার সিনড্রোম যেটা উপরে পড়ে আসলাম, যে ক্লিন ফিল্টার 1 নম্বর, এটা কি ইনভলভিং দ্য সেক্স ক্রোমোজোম। তার মানে প্রবলেম হবে কোথায়? সেক্সে প্রবলেম হবে। ঠিক আছে। এই কারণে এই ক্লিন ফিল্টার সিনড্রোমে সে অ্যাকচুয়ালি কিন্তু ছেলে। সে কি? সে অ্যাকচুয়ালি ছেলে, কিন্তু সে রিসেম্বল করতেছে মেয়ের মতন। সে ছেলে হওয়ার পরেও তার যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে সেগুলো হচ্ছে মেয়েদের বৈশিষ্ট্য। ঠিক আছে। কিরকম বৈশিষ্ট্য মেয়েদের? দেখো এখানে হচ্ছে পুর বিয়ার্ড গ্রোথ, বিয়ার্ড মানে দাড়ি গ্রোথ হবে না। ঠিক আছে। তারপরে ফ্রন্টাল বার্নেস অ্যাবসেন্ট, ছেলেদের দুই পাশে এরকম বার্নেস থাকে। ঠিক আছে। মানে ছেলেদের দুই পাশে টাক পরে আর কি। ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ফ্রন্টাল বার্নেস, বাট তার এখানে এটা থাকবে না। তারপরে কি হবে? ছেলেদের ব্রেস্টের ডেভেলপমেন্ট হয় না, তার ব্রেস্টের ডেভেলপমেন্ট হবে। তারপরে হচ্ছে পিউবিক হেয়ার প্যাটার্ন যেটা আছে এখানে ছেলেদের মতন না হয়, এটা মেয়েদের মতন হবে। ঠিক আছে। তারপরে তার টেস্টিস যেটা আছে, টেস্টিসের সাইজটা অনেক ছোট হবে। তার পেনিস যেটা থাকবে, পেনিসের সাইজটা অনেক ছোট হবে। স্মল টেস্টিকুলার সাইজ আর স্মল পেনিস সাইজ। তারপরে ছেলেদের যে কাঁধ থাকে, কাঁধ হচ্ছে চওড়া হয়। হ্যাঁ, ঠিক আছে। বাট এখানে যে ক্লিন ফিল্টার সিনড্রোম আছে, ক্লিন ফিল্টার সিনড্রোমে তার কাঁধ কেমন হবে? তার কাঁধ হবে হচ্ছে ন্যারো, ন্যারো শোল্ডার্স। ঠিক আছে। তো মোটামুটি আমাদের এই যে ফিচার্স গুলো আছে, এই ফিচার্স গুলাকে আমরা কি বলে, এই ফিচার্স গুলা যখন থাকবে তখন আমি একটা পার্সনকে বলবো যে তার কি ক্লিন ফিল্টার সিনড্রোম, অর্থাৎ সে অ্যাকচুয়ালি মেল বাট সে রিসেম্বল করতেছে ফিমেল লাইক। ঠিক আছে। এবং এই জায়গাতে যে বলা হয়েছে ব্রেস্টের ডেভেলপমেন্ট হচ্ছে, এটাকে আমরা প্যাথোলজিতে এই ভাষা না বলে আমরা হচ্ছে গাইনেকোমাসিয়া যে ওয়ার্ডটা আছে, আমরা গাইনেকোমাসিয়া ওয়ার্ডটা ইউজ করবো। ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ক্লিন ফিল্টার সিনড্রোম। লাস্ট ওয়ান সিনড্রোম, এটা আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে টার্নার সিনড্রোম।
কি সিনড্রোম? টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম আবার উল্টা। টার্নার সিনড্রোমে সে অ্যাকচুয়ালি ফিমেল, সে অ্যাকচুয়ালি ফিমেল বাট রিসেম্বল করে কি? বাট রিসেম্বল করে মেল। সে ফিমেল বাট রিসেম্বল করে মেলের মতন। অর্থাৎ ক্লিনফিল্টার সিনড্রোম আমরা যেটা পড়ে আসলাম, ক্লিনফিল্টার সিনড্রোমের অপোজিট হচ্ছে আমাদের টার্নার সিনড্রোম। ঠিক আছে, এখানে কি হবে? এখানে হচ্ছে ছেলেদের জিনিসপত্র এখানে চলে আসবে, শর্ট স্ট্যাচার, লো হেয়ার লাইন, তারপরে হচ্ছে ওয়াইডলি স্পেসড নিপলস ছেলেদের যেমন থাকে, তারপরে স্মল ফিঙ্গার নাইস, তারপরে হচ্ছে শিল্ড শেপড থোরাক্স ছেলেদের মতন থোরাক্স আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে ফোল্ড অফ স্কিন থাকবে, তারপরে কনস্ট্রিকশন অফ দ্য অ্যাওর্টা থাকবে, পুর ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, ছেলেদের মতন ব্রেস্ট থাকবে আর কি, এলবো ডিফর্মিটি থাকবে, তারপরে হচ্ছে এখানে রুডিমেন্টারি ওভারিজ থাকবে, রুডিমেন্টারি ওভারিজ থাকবে এবং নো মিনস্ট্রুয়েশন হবে। মিনস্ট্রুয়েশন হবে না, নো মিনস্ট্রুয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট। রুডিমেন্টারি ওভারি মানে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিষয়টা হচ্ছে এই লেভেলে। ঠিক আছে, মানে ওভারি থাকা যা না থাকা যায়, বিষয়টা হচ্ছে এই লেভেলে। তাইলে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাকে কি জিজ্ঞাসা করবে? যে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কোনটা? টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ হচ্ছে এখানে 45X, এবং সে অ্যাকচুয়ালি ফিমেল বাট রিসেম্বল করবে মেইলের মতন, এটা হচ্ছে টার্নার সিনড্রোম। আর ক্লিনফিল্টার সিনড্রোম কোনটা? ক্লিনফিল্টার সিনড্রোম হচ্ছে সে অ্যাকচুয়ালি মেল বাট রিসেম্বল করে ফিমেলের মতো। তো ক্লিনফিল্টার সিনড্রোম এবং হচ্ছে আমাদের এখানে টার্নার সিনড্রোম মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই দুইটার থেকে হচ্ছে ডাউন সিনড্রোমটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকের লেকচারের টপিক। আমি তো হচ্ছে স্লাইডটা দিয়ে দিব, যারা হচ্ছে আমাদের অলরেডি প্যাথোলজি ব্যাচে প্রায় 50 জনের মতন মনে হয় আমি দেখলাম এখন পর্যন্ত এনরোল হয়েছে, তো তাদেরকে তো আমি এগুলো ফ্রি দিয়ে দিব। আর যদি কারো দরকার হয় ইন দ্যাট কেস আমাকে নক দিলে আমি স্লাইডটা দিয়ে দেবো, এবং রবিনসন মার্কিংও আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আমাদের আজকের লেকচারের টপিক। আই থিঙ্ক আমি খুব বেশি সময় নিয়ে ফেলি নাই এবং তোমাদের বোর লাগে নাই। যদি বোর লাগে ইন দ্যাট কেস আমি খুবই দুঃখিত। ঠিক আছে, আজকে লেকচারটা কেমন লাগলো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো বা আমাকে ইনবক্সে জানাইতে পারো। এই ছিল মোটামুটি আজকে আমাদের কথাবার্তা। আমি যদি রিক্যাপ করে, আমরা আজকে মিউটেশন সম্পর্কে কথাবার্তা বলেছি ডিটেলসে, আমরা জেনেটিক ডিসঅর্ডারস নিয়ে কথাবার্তা বলেছি, সিঙ্গেল জিন ডিসঅর্ডারকে আমরা খুব থ্রোআউটলি খুব ভালো মতন ডিটেলসে ডিসক্রাইব করার পরে লেখার চেষ্টা করেছি, মাল্টিফ্যাক্টর ডিসঅর্ডারস কে জেনেছি, সাইটোজেনিক ডিসঅর্ডারস কে আমরা ডিসক্রাইব করেছি, ট্রাইজোমি 21 কে, তারপরে এই সিনড্রোমস গুলোকে আমরা ডিসক্রাইব করেছি। মোটামুটি ফোর্থ ইয়ারে জেনেটিক্সে এর থেকে বেশি আর কোনো কিছুই লাগবে না। সো তোমাদের জন্য গোল্ডেন স্লাইড হচ্ছে এই স্লাইডটা। ঠিক আছে, মিউটেশনের এই যে স্লাইডটা আছে, এটা এটা হচ্ছে তোমাদের জন্য গোল্ডেন স্লাইড। ঠিক আছে, তো দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস লেকচার। যদি কোনো কোশ্চেন্স থাকে ইন দ্যাট কেস প্লিজ লেট মি নো। তো আমি আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তো থ্যাংক ইউ অল, আজকের মতন লেকচার এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো লেকচার দিয়ে হয়তো বা তোমাদের সাথে দেখা হইতে পারে। আমার লেকচার যদি ভালো লাগে ইন দ্যাট কেস তোমরা সরাসরি গ্রুপে পোস্ট করতে পারো যে ভাইয়া আমাকে আমাকে যে র্যাম্পিড মেডিভার্স গ্রুপ আছে ওখানে মেনশন দিয়ে আর কি, যে ভাইয়া এই টপিকের লেকচারটা যদি আমাদের জন্য নিতেন ভালো হইতো। ঠিক আছে, যে কোনো ইয়ারের আর কি, সমস্যা নেই, যে কোনো সাবজেক্ট যে কোনো ইয়ার হইতে পারে। ঠিক আছে, সো থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।